তোমাদের এখন তোমাদের পালা, এখন তোমাদের ক্লাস হবে সপ্তম পর্ব ইলেকট্রিক্যাল। আজকে দ্বিতীয় ক্লাস টিডি টুর, এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ টিডি টুর ম্যাথগুলো অনেক সহজ বাট জটিল মনে হয় সকলের কাছে, কিন্তু অনেক ইজিলি আমরা সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো টিডি টুতে। ওয়ালাইকুম আসসালাম হারুন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সুমন, সিদ্ধার্থ, তরিকুল, শান্ত, সুমন, যাক সকলে জয়েন করে ফেলতেছে, খুবই ভালো লাগতেছে যে তোমরা অনেক কষ্ট করে অপেক্ষা করে আছো। আসলে পড়ালেখার প্রতি ভালোবাসাই পারে যে রাত 10:30টার দিকেও তোমরা ক্লাস করার জন্য অপেক্ষায় আছো। আসলে সম্ভব, পড়ালেখাকে যারা ভালোবাসে তাদের কাছে কিসের 10:30 আর কিসের রাত 1টা, রাত 3টার দিকে যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা থাকে তাহলে তো কোনো কথাই নেই। রাত 3টার দিকে অ্যালার্ম দিয়ে একদম রেডি 10-15-20 মিনিট আগে থেকে যে খেলা দেখব। কেন সম্ভব হয়? কারণ ওই যে ভালোবাসা, খেলা দেখতে হবে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। কিন্তু যখন আমার পড়তে বসতে ইচ্ছে করি, যদি রাত 3টার দিকে আমি লাইভে আসতাম তাহলে দেখা যেত কেউ থাকতো না, আমি একা একা লাইভ করতেছি, বুঝছো? তো সে চিন্তা করতেছি দেখি একদিন রাত 3টার দিকে লাইভ করব। তোমাদের প্রতি পড়ালেখার ভালোবাসা কীরকম একটা টেস্ট হয়ে যাবে। কি বলো তোমরা? রাত 3টার দিকে যদি লাইভে আসি, থাকবে তোমরা? কে কে থাকবে হাত তোলো। হ্যাঁ, তোমরা অনেকে জয়েন করছো, বলো। থার্ড সেমিস্টারেরটাও করলাম স্যার। আচ্ছা, তো খুবই ভালো, থার্ড সেমিস্টারে ক্লাস করছো। এগুলো তো তোমাদের কাছে বাচ্চা ম্যাথ। আচ্ছা, সুমন করবে, ঠিক আছে, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবো যে বলছো। হ্যাঁ, হারুনও বলছে ঠিক আছে করবে। আচ্ছা, মন, আচ্ছা, বিষ্ণুপদ, সারোয়া স্যার কয় করছেন কেউ? এটা বোঝা যাচ্ছে না, কি লিখছো? ও, কেউ খাওয়ার জন্য খোঁজ নেয় না স্যার আপনার? খাওয়া দাওয়া আসলে হয় নাই সারোয়ার, আমি একেবারে ক্লাস শেষ করে দেন খাই। বাট সন্ধ্যার দিকে অবশ্য নাস্তা করি, নাস্তা সবসময় থাকেই, চা নাস্তা থাকেই সবসময় লেগে। তবে রাত্রে খাওয়াটা একেবারে তোমাদের সাথে ক্লাস শেষ করে দেন খাই। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, যাক ভালো, অনেকেই বলতেছে থাকবে, স্টাডি টেস্ট হয়, ভালো জব স্যার আজটা। আচ্ছা, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। সারোয়ার আমাকে খাওয়া দাওয়ার কথা বলছে। হ্যাঁ হৃদয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এত দেরিতে আসলে হবে? 10 মিনিট তো লেট করে ফেলছো তুমি। যাই হোক, আমি কিন্তু তাহলে একদিন টেস্ট করব তোমাদের, যে কারা কারা পড়ালেখার প্রতি ভালোবাসা থেকে ক্লাস করো আর কারা কারা শুধু পরীক্ষায় পাশ করার জন্য ক্লাস করো। একদিন হঠাৎ করে রাত 4টার দিক 3টার দিক আর বলবো রাত 3টার দিকে লাইভ ক্লাস দেখবো, সেই দিন কারা কারা উপস্থিত থাকো, ঠিক আছে? সেই দিন বুঝতে পারবো যে পড়াশোনায় কারা ভালোবেসে ক্লাস করতেছে আর কারা পরীক্ষায় ভালো করার জন্য ক্লাস করতেছে। যাক, পরিচিত মুখ অনেককেই দেখতেছি না আসলে, তার না আসলে মাঝে মাঝে মনে হয় যে না, ক্লাসটাতে মনে হয় উপস্থিতি নেই, এরকম একটা ব্যাপার। পরিচিত মুখগুলো এখনো আসেনি সকলেই, অনেকেই আসছে, ম্যাক্সিমাম আসছে অবশ্য, 2-4জনকে এখনো দেখতে পাচ্ছি না। আমি আবারও তোমাদের রিমাইন্ড করে দেই যে শুধুমাত্র আমাদের কলেজে, মানে আমাদের দিনাজপুর পলিটেকনিকেই ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 200 জন স্টুডেন্ট। হ্যাঁ, অথচ আমার লাইভে আমি এখন দেখতে পাচ্ছি 25 থেকে 30 জন। তাহলে বাকি 177 জন কি ঘুমাইছে, না তাদের পড়াশোনা করতে হয় না, না তারা জানেই না কোনটা? বলো না, তোমরা হিংসে করতেছো, তাদেরকে বলতেছো না? বলো তো। অনেকে অন্যান্য পলিটেকনিকের আছে, তারা 2-1জন জয়েন করতেছে, তারা তো যুক্ত হয়েছে তোমাদের সাথে।
তো তারাও তো তাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারে। আসলে আমি চাচ্ছি যে পড়ালেখা জিনিসটা তো অনেক মজার, এটা আসলে যত বেশি ছড়িয়ে যাবে ততই ভালো আসলে, কারণ আমরা এই পড়াগুলো তো এত জটিলভাবে নেই যে পড়তে বসলে ঘুম চলে আসে। এই জন্য তোমাদের প্রতি আবারও রিকোয়েস্ট থাকলো যে তোমরা তোমাদের সকল ফ্রেন্ডদেরকে অ্যাড করবে গ্রুপে, তাদেরকে বলবে, হ্যাঁ, যাতে করে তারাও উপকৃত হয়। এরপরও যদি তারা না জয়েন করে তাহলে তো বুঝতেই পারতেছো তারা তো আসলে পড়তে চাচ্ছে না, জোর করে তো পড়াশোনা হয় না। তারপরে তোমাদের দায়িত্ব থেকে তোমরা অবশ্যই এগুলো শেয়ার করবে। অলরেডি আমি গত ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়েছি, তোমরা ইউটিউব থেকেও যারা ফেসবুকে অনেক সময় সমস্যা হয় ইউটিউবে দেখে নিতে পারো। এই আর কি। আচ্ছা, মাহফুজ বলছে অনেকে বলছে না আসলে কি, হ্যাঁ তা তো অবশ্যই, না আসলে তো হবে না। আচ্ছা, রিয়াজ বলছে যে 5-7 জনকে ইনভাইট করে আসলাম। আচ্ছা, মানে বিষয়টা হয়েছে কি যে অনেকে হয়তো, মানে আমি বলতেছি না যে তোমরা ইনভাইট করতেছো না, মানে আমি বলতেছি যে তোমরা ইনভাইট করো, সকলের পক্ষ থেকে ইনভাইট করবে। এতে করে কি হবে যে সকলেই জানতে পারলো, হ্যাঁ, তারপরে সে যখন আসবে না তার তো প্রয়োজন নেই, হ্যাঁ। কিন্তু অনেকেই জানে না, তোমরা হয়তো জানাচ্ছ না, যার কারণে তারা অনেকেই আছে যারা শিখতে চায়, জানতে চায়, বাট জানে না, তাই এই সমস্যাটা। যাক শান্ত, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আসলে অনেক হেল্প করতেছো। সব সময় তোমরা মনে রাখবে, হ্যাঁ, যে মনটাকে সবসময় ফ্রেশ রাখবে। ওকে, ফ্রেশ রাখলে যেটা হবে কি যে তোমরা সবসময় অন্যদেরকে হেল্প করতে চাবে। কারণ কি জানো, যে ওই যে বল না যে প্রত্যেকটারই ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তো তুমি যদি কাউকে হেল্প করো তুমি 100% ধরে রাখবা যে তোমাকেও কেউ না কেউ তোমার সমস্যায় হেল্প করবে, হ্যাঁ। এই জন্য সবসময় হেল্পফুল, ইতিবাচক মনোভাব রাখবে, হ্যাঁ। এটা হলো সবচেয়ে বড় বিষয়। দেখো এই যে তোমাদের এই যে আমি সারাটা দিন অফিস করছি, সকাল থেকে একেবারে সন্ধ্যা 8টা পর্যন্ত আমি অফিস করছি, তারপরও কিন্তু এসে রাত 9:30 থেকে তোমাদের আবার ক্লাস নিচ্ছি। তাহলে বলো তো এইটা কি জন্য নিচ্ছি যা শুধু ভালোবাসা থেকে, যে তোমাদের পড়াইতে ভালো লাগে, তোমাদের যদি কিছু শিখাইতে পারি তাহলে ভালো লাগবে, আর কিছু না। এখানে বলছে যে কি ফোরকান, যে দিনাজপুর পলিটেকনিক ছাড়াও আমরা বাইরেও পলিটেকনিকের স্টুডেন্ট স্যার। আচ্ছা, তা তো অবশ্যই, এর জন্য তো আমার মানে কি বলবো যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের যে তোমরাও জয়েন হতে পারছো। তো এটা আসলে আমার জন্য বড় প্রাপ্তি, কারণ আমি আমাদের দিনাজপুর পলিটেকনিকের সাথেই আমার সম্পর্কটা বেশি, তো সেখানে বিগত 2 বছর আমি ছিলাম, ক্লাস নিছি। তো তাদের কাছে আমার এক্সপেকটেশনটা বেশি যে তারা যেন বেশি বেশি করে জয়েন করে, এই আর কি। তো তোমরা হেল্প করবে যাতে করে তোমাদের কেউ কিছু শিখাতে পারি, আমি যতটুকু পারি হেল্প করবো আর কি, এই আর কি। তো আসলে ভালোবাসা থেকে সকলকে তোমরা শেয়ার করবে, যাতে করে কি হবে সকলে উপকৃত হবে। আচ্ছা, সাইদুল তোমাকেও অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা কথা বাড়াবো না। আমরা শুরু করি, কারণ বেশি রাত করলে সমস্যা। অলরেডি আমরা 15 মিনিট লেট করে ফেলেছি। আসলে এই কথাগুলো আসতেছে কেন জানো, যে আমার কেন জানি মনে হচ্ছে তোমরা সকলে হেল্পফুল না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সকলে হেল্প করবে সকলকে, বুঝছো, যাতে করে আমি অ্যাটলিস্ট দেখতে পাই মুখগুলো, যে তোমরা যে ইনভাইট করছো সেটাও যদি আমি দেখতে পাই, যে না তোমরা এক একজন 10 জন 20 জন করে ইনভাইট করছো, এটা তো আমি দেখতে পাই, বুঝছো না, গ্রুপে যে কে কতজন ইনভাইট করতেছে, কে কতটা হেল্পফুল, সেটা কিন্তু আমি দেখতে পাই গ্রুপে, বুঝতে পারছো। এই জন্য অনেকে যদি বলে না স্যার, না ভাইয়া হেল্প করতেছি, গ্রুপে ইনভাইট করতেছি, আমি কিন্তু দেখতে পাবো যে তুমি আসলে ইনভাইট করছো কিনা, হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, ব্যাপার না, আমি বিশ্বাস করে নিলাম যে তোমরা সকলে ইনভাইট করতেছো তোমাদের ফ্রেন্ডদেরকে, তোমরা অনেক হেল্পফুল। ওকে, তো যাই হোক, আমরা আর আড্ডাবাজি না করে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। আমাদের যত বেশি ক্লাসে সময় দেব
তত বেশি ভালো, আমরা উপকৃত হব, রাত জেগে ক্লাস করাটা সার্থকতা আসবে। ওকে, তো আজকে দেখো তোমাদের ক্লাস হবে যেটা, সেটা হচ্ছে কি, গতকাল আমরা করেছিলাম যে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এর আগে শর্ট ট্রান্সমিশন লাইন আমরা করেছিলাম, শিখছিলাম, দেন মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তো বিগত ক্লাসটা যারা করেছে তারা কিন্তু আজকে ক্লাস সবচেয়ে ভালো বুঝবে। যেটা আমি সবসময় বলি যে প্রতিটা অধ্যায়ের শুরু যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে সব থেকে মানে ইম্পর্টেন্ট ক্লাস। কারণ প্রথম অধ্যায়ে কিন্তু মূল জিনিসগুলো আলোচনা হয়। একটা অধ্যায় শুরুতেই প্রথম যে ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ওই ক্লাসে কিন্তু ওই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো, সেটা কিন্তু বেশি আলাপচারিতা হয়, বেশি ডিসকাশন হয়। কারণ দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলোতে ডিরেক্ট অ্যাকশনে আমরা চলে যাই। বলতে পারো যে আমরা সকল অস্ত্র সরঞ্জাম যুক্ত করে নিই প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে, এবং তৃতীয় ক্লাসে একদম যুদ্ধ শুরু করে দেই। তো সেমভাবে আজকে কিন্তু আমরা ম্যাথ করব বা অন্যান্য টার্মগুলো করব। ওকে, তো দেখা যাক আমরা কতটা অস্ত্র সরঞ্জাম যুক্ত করেছি। এছাড়া আজকে দ্বিতীয় ক্লাস, এই অধ্যায়টা অনেক বড়, আজকেও অনেক কিছু আমরা শিখব, দেন আমরা ম্যাথ করব। আজকে অবশ্য ম্যাথের থেকে আমি থিওরিটাকে বেশি প্রাধান্য দিব, কারণ এই অধ্যায়ের যতটুকু থিওরি বাকি আছে, ফিগার বাকি আছে, সেটা আজকে আলোচনা করব। তারপরে যদি ম্যাথ করার সময় পাই দেন ম্যাথ করব, না হলে পরের দিন আমরা একেবারে সকল অস্ত্র নিয়ে একদম নেক্সট ক্লাসে ম্যাথ করা শুরু করে দেবো। তারপরে দ্বিতীয় ক্লাসকে, প্রথম অধ্যায়কে একেবারে ইতি টানিয়ে দেবো। ওকে, তো ঠিক আছে, শুরু করি আমাদের তাহলে আজকের ফাইনাল ক্লাস। চলো আমার সেই বিখ্যাত হোয়াইট বোর্ডের দিকে যাই। হ্যাঁ, একটু তোমাদের সাথে গল্প আড্ডা করার জন্য একটু বসি আর কি। তো ফাইনালি আমার এই সেই বিখ্যাত হোয়াইট বোর্ড, যেখানে আমরা এখন পড়াশোনা করব। হ্যাঁ, সমস্যা নেই, এই হোয়াইট বোর্ড, বিখ্যাত হোয়াইট বোর্ড চেঞ্জ হবে, আর একটু সময় লাগবে আর কি। তোমাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আরও বড় পরিসরে এবং বড়ভাবে ক্লাস নেওয়া যাবে, সমস্যা নেই। আপাতত তোমাদের ভালোবাসা নেই, কতটুকু তোমরা ভালোবাসা দাও তার উপরে ডিপেন্ড করবে পরবর্তী স্টেপগুলো, যে আরও কত বড় হোয়াইট বোর্ড কিনা যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের তোমাদের যে বই, সেটা হচ্ছে, আমি সংক্ষেপে লিখি TD2। হ্যাঁ, TD মানে কি বলতো, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো TD2, অনেকে আবার বলে যে বাবা TD2 জিনিসটা আবার কি। TD মানে হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। হ্যাঁ, সংক্ষেপে TD লিখছি। TD2, আমাদের বইয়ের এত বড় নাম লিখতে এখান থেকে এই পর্যন্ত চলে যাবে বইয়ের নাম। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, যাই হোক, তো আমরা গতকাল দেখছি যে আমাদের প্রথম অধ্যায়টা হলো মিডিয়াম ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, তো মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমাদের যে কনস্ট্যান্টগুলো আছে, সেগুলো মূলত আসলে হিসাব করার জন্য কিছু মাধ্যম আছে যেগুলো আমরা ইউজ করি। মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তো এই অধ্যায়ের আমাদের যে কনস্ট্যান্টগুলো আছে, অর্থাৎ আর, এল, সি, এগুলোর লস বলো, দক্ষতা বলো একটা লাইনের, হ্যাঁ, অর্থাৎ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের দক্ষতা বলো, আর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বলো, বা লাইনের এই যে রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলো বের করা বলো, এই সব কিছু মূলত 3 পদ্ধতিতে করা, যেগুলো আমি গতকাল বলেছিলাম। কি কি বলতো? নমিনাল, টি ম্যাথড, নমিনাল পাই মেথড, এবং প্রান্তিক ক্যাপাসিটর মেথড। তো এই প্রান্তিক ক্যাপাসিটর মেথড কিন্তু আমরা গতকাল কিন্তু করেছিলাম। হ্যাঁ, তো এই গতকাল একটা জিনিস মিস্টেক ছিল, সেটা মূলত আমরা আজকে করে তারপর সামনের দিকে আগাবো, যাতে করে কোনো কিছু বাদ না থাকে। সেটা হচ্ছে আমাদের যে প্রান্তিক যে ক্যাপাসিটর 3 পদ্ধতি আমরা আজকে আলোচনা আগে করব, তারপরে আমরা ম্যাথে যাব। ওকে, তো প্রথমটা কি ছিল আমাদের এই হিসাবের, যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি। প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, ইংলিশে কি বলতো? ইংলিশ হচ্ছে মেথড। হ্যাঁ, আচ্ছা, তো এখন এইটার হচ্ছে ফিগারটা কিরকম ছিল মনে আছে? গতকাল আমি যখন আর্ট করেছিলাম, ফিগারটা ছিল এরকম, তাই না? যেখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে কি ছিল? ইন্ডাকট্যান্স ছিল, আর এর সাথে প্যারালালে কি ছিল বলতো? একটা ক্যাপাসিটর ছিল, আর এর আড়াআড়িতে কি থাকে বলতো? আমার লোড থাকে, যেটাকে, আর নিচে কি থাকে? একটা নিউট্রাল লাইন থাকে বা আর্থ। হ্যাঁ, এখান থেকে আমরা কি করি? ভোল্টেজ কি সেন্ড করি, এই যে এস থেকে সেন্ডিং ভোল্টেজ। তো
তো সেন্ডিং ভোল্টেজ থেকে নর্মাল এখানে আর দিলাম, এটা হচ্ছে এক্সএল, এটা হচ্ছে লোড। আর এখান থেকে আমি কি পাবো বলতো, এই যে ভিআর, যেটা আমরা প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, এটা আমি গতকালে এই ফিগারটা আর্ট করেছি, কিন্তু আজকে মূলত আমরা আর্ট করব ভেক্টর ডায়াগ্রাম। তো এখান থেকে আমি কারেন্ট দিলাম সেন্ডিং কারেন্ট, আর এখানে এই লোডে যে কারেন্টটা, এটা রিসিভিং কারেন্ট, আইআর দিলাম, এখানে রিসিভিং ভোল্টেজ, আর এখানে যে ক্যাপাসিটর কারেন্টটা যাবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, এটা আমি আইসি দিলাম। ওকে, তো এই ফিগারটা থেকে আমি কিভাবে ভেক্টর ডায়াগ্রাম আর্ট করব সেটা মূলত এখন আমরা দেখব। মনে করবে, একটা কথা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি বলো আর নমিনাল টি মেথড বলো, নমিনাল পাই মেথড বলো, এখান থেকে ভেক্টর ডায়াগ্রামগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট একবারে কি বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য। কি বলতো, ভেক্টর ডায়াগ্রাম। ওকে, ভেক্টর ডায়াগ্রাম। তো দেখো ভেক্টর ডায়াগ্রাম আমরা কিভাবে আর্ট করব। ভেক্টর ডায়াগ্রাম আর্ট করবো কিভাবে, তো এই ভেক্টর ডায়াগ্রাম এই ফিগারটা থেকে মূলত আমরা আর্ট করব, এবং এই ফিগার থেকে আমরা যখন ভেক্টর ডায়াগ্রাম আর্ট করবো তখন সবসময় এই শেষ থেকে এদিকে আসবো। হ্যাঁ, এটা মনে রাখবে যে আমরা এই মানগুলো শেষ থেকে নিয়ে সামনের দিকে আগাবো। তো নর্মালি আমি যখন ভেক্টর ডায়াগ্রাম আর্ট করব, তো দেখো এই যে এর আড়াইতে যে রিসিভিং ভোল্টেজটা, হ্যাঁ, এই রিসিভিং ভোল্টেজটাকে আমরা ইনফেজ নিয়ে করব। হ্যাঁ, মানে একে আমরা ইনফেজ ভুল হবে, মানে এই ভিআর থেকে রেফারেন্স ধরে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, মানে এদিক থেকে আমরা এদিকে যেতে আসবো, তাহলে এই ভিআর অর্থাৎ রিসিভিং ভোল্টেজ থেকে রেফারেন্স হিসাবে রাখে দেবো সবসময়। তো এই যে আমি ভিআরকে রেফারেন্স হিসাবে রাখে দিলাম, রিসিভিং ভোল্টেজ, লোডের আড়াআড়িতে রিসিভিং ভোল্টেজ, এইটুকু আমি চিন্তা করলাম। ওকে, এইটুকু চিন্তা করলাম। তো এখন দেখো, ও আরেকটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে এই যে লোড আছে না, এই লোডের পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং দেওয়া থাকে, বুঝছো, ল্যাগিং। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর সবসময় লোডের কি থাকে, পাওয়ার ফ্যাক্টর সবসময় লোডের ল্যাগিং দেওয়া থাকে। তাহলে যেহেতু এই লোডের মধ্য দিয়ে রিসিভিং কারেন্ট যায় না, যে আইআর কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে এই আইআর কারেন্ট এর আড়াইটা ভোল্টেজ কি বলতো, ভিআর। তাহলে ভিআর আর আইআর, তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আমরা এসি সার্কিটের ফান্ডামেন্টাল, যারা আমার ফান্ডামেন্টাল ক্লাস করেছিল জবের, তাদেরকে একটা জিনিস বলেছিলাম যে আমরা যখন ভেক্টর ডায়াগ্রাম আর্ট করি আর কি, তো আমার মোট কথা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি বলতো। আমি বারবার এই সংজ্ঞাটা বলেছি, ওরা আবারও বলি, আমি হাঁপাবো না, যাতে তোমরা অ্যাটলিস্ট বোঝো। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এসি সিরিজ সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট এর ফেজ ব্যবধানের কোসাইন মানটাই মূলত হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো এই যে পাওয়ার ফ্যাক্টর, আমার পাওয়ার ফ্যাক্টর যে ল্যাগিং বলি, লিডিং বলি, ইউনিটি বলি, কখন বলি, মোট কথা হচ্ছে ধরলাম এটা যদি আমার ভেক্টর ডায়াগ্রাম ভোল্টেজ হয়, হ্যাঁ, আর যদি আমার পাওয়ার ফ্যাক্টরকে আমি যদি ল্যাগিং দেখাতে চাই, তাহলে অবশ্যই ল্যাগিং তখনই হবে যখন আমার ভোল্টেজ থেকে কারেন্ট পিছে থাকবে। পিছে বলতে কি, আমার সবসময় এই যে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরি, বুঝছো, তাহলে ঘড়ি কাটা যদি বিপরীত দিকে ঘুরি, তাহলে সে অনুযায়ী এখানে আগে কি আছে বলতো, ভোল্টেজটা আগে আছে না, কারেন্ট পিছে আছে, যেহেতু এইভাবে আমরা ঘুরি, তো এইভাবে ঘুরলে ভোল্টেজ আগে কারেন্ট কি পিছে, তাহলে মোট কথা হচ্ছে ভোল্টেজ থেকে কারেন্ট পিছে থাকলে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাই এবং এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যে কস থিটাটা আমি পাই, এটা অলওয়েজ টাইম কি হবে, ল্যাগিং হবে, বুঝছো, অলওয়েজ টাইম ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। এটা হলো সবসময় মনে রাখবে। আর যদি লিডিং হইতো, সে ধরো পাওয়ার ফ্যাক্টর যদি লিডিং বলতো, হ্যাঁ, লিডিং বলতো, তাহলে সেক্ষেত্রে কি হতো জানো, সেক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্ট আগে থাকে। ধরলাম এটা যদি আমার ভোল্টেজ দেয়, বা এখানে যদি আমি ধরো ওটা যদি ভোল্টেজে আমি রাখি, এটা যদি ভোল্টেজে রাখি, তাহলে কারেন্টটা আগে চলে যাবে, বুঝছো, এটা দিলাম আই কারেন্ট। আর এখানে যে অ্যাঙ্গেলটা পাবে, এই অ্যাঙ্গেলের জন্য যে পাওয়ার ফ্যাক্টরটা আমি পাবো কস থিটার, এই মানটা হবে লিডিংয়ের, এই মানটা কি হবে, লিডিং। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি লিডিং হয়, তাহলে অবশ্যই ভোল্টেজ থেকে কারেন্ট আগাই থাকবে, কোনো একটা অ্যাঙ্গেলে আগাই থাকবে। আর ইউনিটি যদি হয়, তাহলে কি হবে, পাওয়ার ফ্যাক্টরটা একই ফেজে থাকবে, মানে এদের মধ্যে কোনো ফেজ ব্যবধান থাকবে না। এটা যদি হয় ভোল্টেজ, তাহলে কারেন্টও কি একই ফেজে থাকবে, মানে এদের মধ্যে কি নাই, কোনো ফেজ ব্যবধান নাই, তাহলে সেটা হয় ইউনিটি। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা আর এইটা, এই জিনিসটা সবচেয়ে ভুলে যায়। তো সবচেয়ে সহজ বুদ্ধি কি, কারেন্ট পিছিয়ে থাকলে ল্যাগিং, কারেন্ট আগে গেলে লিডিং, কার সাপেক্ষে, ভোল্টেজের সাপেক্ষে। তাহলে এইটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা এগুলো আর্ট করতে পারবো।
তাহলে যেহেতু নর্মালি আমার এই ম্যাথগুলোতে আমাদের সবসময় লোডটা কি হয় ল্যাগিং, কারণ ইন্ডাকটিভ লোডই আমাদের সবসময় বেশি থাকে, আমাদের সরবরাহ লাইনে সবসময় ইন্ডাকটিভ লোড আমাদের বেশি ইউজ করা হয়, তো এই জন্য পাওয়ার ফ্যাক্টর অল টাইম ল্যাগিংই থাকে, বুঝতে পারছো? তো ল্যাগিং থাকার কারণে যেহেতু আমি এখান থেকে শুরু করেছি ভোল্টেজকে রেফারেন্স ধরেছি, তাহলে এর আড়াইতে ভোল্টেজকে ভিআর, তাহলে এই ভিআরে কি আইআর কারেন্ট প্রবাহিত হয়েছে, তো এদের মধ্যে পাওয়ার ফ্যাক্টর কি আছে ল্যাগিং, তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলে কি বলতো ভোল্টেজ থেকে কি আইআর কারেন্ট কি পিছিয়ে যাবে না, তাহলে ধরলাম এই যে পিছে পড়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা এটা একটু বড় করে যদি দেখাই, তো ধরলাম এই যে এই পর্যন্ত পিছে পড়ে গেছে, হ্যাঁ একটা অ্যাঙ্গেলে কি হয়েছে পিছে গেছে, এই যে ফাই আর দিলাম, ফাই আর, এই আমার আই আর, অর্থাৎ ভিআর থেকে আইআর কি হয়ে গেছে পিছে গেছে, পিছে পড়ে গেছে। তাহলে আমার এই ভোল্টেজ এবং কারেন্টের ভেক্টর মানে এদের যে অবস্থানটা কোথায় ফেজর ডায়াগ্রাম সেটা কিন্তু আমি এখানে কি করলাম শো করলাম, বুঝতে পারছো? এখান থেকে আমি রেফারেন্সটা এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে, এটা এখানে 0, তাহলে এটা আমি ভোল্টেজকে রেফারেন্স ধরে ভোল্টেজ থেকে কারেন্ট কি পিছে গেল, কেন পিছে গেল, এই লোডের পাওয়ার ফ্যাক্টর কি হয় ল্যাগিং হয়, এটা গেল। তারপরে আমি যখন এই ভোল্টেজ হিসেবে কারেন্ট বসালাম, বসার পরে এখানে আড়াআড়িতে আবার কি আছে বলতো ক্যাপাসিটর আছে। তাহলে আমরা একটা জিনিস মনে আছে, আমরা যখন দেখাইছিলাম যে আর এবং সি সার্কিটে, হ্যাঁ এই যে আর এবং সি সার্কিটে যখন আমি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতাম, এই বাধার ভেক্টর ডায়াগ্রাম, তখন কি করতাম বলতো এই রেজিস্ট্যান্সকে কি করতাম ইন ফেজে রাখতাম, আর যদি ক্যাপাসিটরটা কি হয় যদি পিওর হয় তাহলে কি করতাম একেবারে 90 ডিগ্রি কি করতাম নিচে দিয়ে দিতাম না, অর্থাৎ এই যে সির ক্ষেত্রে কি আসতো এক্সি আসতো, এখানে আমি কি এক্সি দিতাম না। তাহলে আমার রেজিস্ট্যান্সের পর আমার যদি ক্যাপাসিটর পিওর হয় অবশ্যই রেজিস্ট্যান্সের সাপেক্ষে ক্যাপাসিটর এক্সি কি হয় একেবারে 90 ডিগ্রি নিচের দিকে চলে যায়, ওকে। তো এখন কথা হচ্ছে তাহলে এখানে এক্সের জায়গায় আমি কি দিতে পারি ভিসি দিতে পারি, হ্যাঁ অথবা আমি ভিসি ইকুয়াল কি লিখতে পারি আবার আইএক্সিও লিখতে পারি, ওকে। তাহলে যেহেতু এই সির কারণে কারেন্ট বলতে কি আমি আইসি লিখতে পারি, আর আর এর কারণে আমি কি লিখতে পারি ভিআর। তো সেমভাবে এই যে ক্যাপাসিটি তো পিওর, তাহলে পিওর হলে অবশ্যই কি এই যে ভিআর এর মতো কি একবার 90 ডিগ্রি কি নিচে যাবে না, তো আমি ধরলাম এটা আমি এইভাবে এদিকে দেখাতে পারি, হ্যাঁ। আর এখানে আবার সমস্যা আছে, এখানে কি সমস্যা যে ক্যাপাসিটর আবার কি ক্যাপাসিটর সার্কিটে সবসময় পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়, বুঝতে পারছো? পাওয়ার ফ্যাক্টর কি হয় ক্যাপাসিটর সার্কিটে লিডিং হয়, তো লিডিং হলে আবার কি অবশ্যই ভোল্টেজের কারেন্ট কি 90 ডিগ্রি কি আগে থাকবে পিওর যদি হয়। তাহলে আমি দিলাম এই যে এইটুকু কি বলতো আইসি, এই যে আমার আইসি। কেন আমি আইসি আগে দিলাম বলতো 90 ডিগ্রি, কারণ ক্যাপাসিটি যদি পিওর ক্যাপাসিটি হয় তাহলে অবশ্যই এই পাওয়ার ফ্যাক্টর কী হবে লিডিং হবে, এবং অবশ্যই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি এই যে দেখো এই যে 90 ডিগ্রি কি লিডিংয়ে থাকবে, দেখো এই যে ভোল্টেজ থেকে কারেন্ট কি আইসি লিডিংয়ে আসে। তো এইটা এখানে না দেখায়, হ্যাঁ এটা সংক্ষেপে এই যে এর আড়াআড়িতে, হ্যাঁ এর আড়াআড়িতে এখানে আমি আর্ট করি যেহেতু এই রেজিস্ট্যান্স এই আইআর কারেন্ট থেকে আমার হবে, তো এর ঠিক আড়াআড়িতে আমি এখানে আর্ট করব, এখানে আর্ট করব। এটা মূলত আমার কি দেখালাম আমি আইসি, হ্যাঁ মোট কথা এই যে আইআর যাওয়ার পরে এখানে কি হয়েছে আইসি আইসি। এখন দেখো তো আর আমি আগেই বলেছি আমার এসি সার্কিটে যা যোগ বিয়োগ হবে সব কি হবে বলো তো ভেক্টরালে যোগ বিয়োগ হবে। তো দেখো তো এখানে আমরা জানি যে আইএস, এই যে আইএস কারেন্ট যদি বের করতে চাই তাহলে আইএস ইকুয়াল কি এই যে আইএস বের করতে কি আইআর এর সাথে কি আইসি কি করতে হবে যোগ করতে হবে, তাহলে এই যে আইআর যোগ কি বলতো আইসি, তো এই যোগটা কি হবে ভেক্টরালি যোগ হবে, হ্যাঁ কি যোগ হবে ভেক্টরালি যোগ। এই যে এই আইআর এই আমার কি আইসি, এটা যদি আমি যোগ করে দেই তাহলে আমি কি পাবো আইসিটা পাবো, বুঝছো? এই যে আইএসটা আমি পাবো, এই আমার হচ্ছে আইএস। তাহলে আমার এই কারেন্টের আর এই আইসি কারেন্ট আইআর কারেন্ট ভিআর এবং আইএস আমি এখানে কিন্তু শো করছি। এখন শুধু বাকি থাকলো কি, এখন বাকি থাকলো এই যে আইএস দ্বারা এখানে কিছু কি হবে আমার ভোল্টেজ ড্রপ হবে না এখানে, অর্থাৎ রেজিস্ট্যান্স এক্সএল এর মধ্যে দিয়ে যে আইএস কারেন্টটা প্রবাহিত হবে, তাহলে এখানে কি হবে একটা ভোল্টেজ ড্রপ হবে না, এই ভোল্টেজ ড্রপটা আমি এখানে এখন দেখাবো। তাহলে এই যে আইএস এর কারণে ভোল্টেজ ড্রপ হবে, এই জন্য আইএস এর সাপেক্ষে আমি এখানে দেখাবো, যেহেতু এই যে এই ভিআর কি এখানেও যা কাজ করে এখানেও কি তাই কাজ করে, তাহলে এই প্যারালাল কি ভোল্টেজ সমান, তাহলে এই পর্যন্ত যে ভিআর এই যে এই পর্যন্ত আমার কি ভিআর, তাহলে এই যে ভিআরটা আমার এই পর্যন্ত আমার ভিআর আমি এখানে দেখাইছি। এখন শুধু এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা এখন আমি দেখাবো, তাহলে ভিআর এর সাথে এখানে আমার যোগ করতে হবে, এই যে ভিআর এর সাথে কি করবো এটা আমার ভোল্টেজ ড্রপটা আমি যোগ করবো, তাহলে যোগ যদি করি তাহলে আইএস এর সাথে কি হবে রেজিস্ট্যান্স, তাহলে এই যে এই আইএস এর সাথে একদম সমান্তরালে এখানে হবে এই যে ওকে এই যে আইএস এই আমার আর। এখন দেখো তো সেম ভাবে এই আমার রেজিস্ট্যান্স জনিত কারণে যে
আমার এখানে আমি যেটুকু দেখালাম, হ্যাঁ, এই যে যেহেতু আইএস এর কারণে ভোল্টেজ ড্রপটা হবে, এই জন্য আইএস এর সমান্তরালে এখান থেকে আমি 8 করলাম। হ্যাঁ, তো এই টোটাল এইখানকার বাধা থেকে আমি যখন রেজিস্ট্যান্সটা দেখালাম, রেজিস্ট্যান্সের সাপেক্ষে, এই যে মনে আছে দেখছো, এই যে রেজিস্ট্যান্সের সাপেক্ষে যখন আমার এই এক্সএলটা বা এলটা যখন পিওর হয়, তখন কি হয়, 90 ডিগ্রি এর সাথে কি উপরের দিকে চলে যায় না, উপরের দিকে চলে যায়। তো এখানে তো অলরেডি আমি এখানে দেখাইছি, আমি একটু এরকম পেঁচ করে দেখাই। হ্যাঁ, তো তা ধরলাম এই যে 90 ডিগ্রি উপরে গেল কি বলতো, এই যে এক্সেল, অর্থাৎ এক্সেল বলতে কি, এই যে আইএস এক্সেল। হ্যাঁ, এই যে আইএস এক্সেল, তাহলে আইএস এক্সেল। তাহলে এখন আমার এই হলো আইএস আর এবং আইএস কি এক্সেল। তাহলে এইটা আমি যদি যোগ করে দেই, তাহলে আমি কি পাবো, এই টোটাল ইম্পিডেন্স জনিত বাধা পাবো না, অর্থাৎ আইএস জেড। আমি যদি এটাকে জেড কল্পনা করি, এখানে টোটাল বাধাটাকে আর এবং এক্সেলকে একসাথে কল্পনা করলে কি ইম্পিডেন্স হয়ে যাবে না, এই জন্য আইএস জেড আমি পেয়ে গেলাম। তাহলে এই আমার ভিআর, এই যে ভিআর এই পর্যন্ত কি, এটা কি ভিআর না, তাহলে এই ভিআর, এই আমার ভিআর, তাহলে এই ভিআর এর সাথে আমার এখানকার ভোল্টেজ ড্রপ কি আইএস জেড। তাহলে এই যে ভিআর এর সাথে আইএস জেড এর ভোল্টেজ ড্রপ আমি যোগ করব। এখন এই যোগ করলে আমি কি হবো, ভিএসটা আমি পেয়ে যাব। তাহলে এই হলো কোথা থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে। তাহলে এই এখান থেকে আমি যদি টেনে দেই, তাহলে আমি কি পাবো, ভিএসটা পাবো। ফাইনালি আমি কি পাবো, এই ভিএস। কেন বলতো, আমরা ওই যে কালকে যখন ম্যাথ করেছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম, কি দেখছিলাম বলতো, আমি যদি এই ভিএসটা পেতে চাই, এই যে ভিএসটা পেতে চাই, তখন আমি কি লিখছিলাম, তখন লিখছিলাম যে এই দুটো আড়াইটা ভোল্টেজ কত এখানে ভিআর, এই যে ভিআর লিখছিলাম যোগ এখানে যদি আসতে চাই সেন্ডিং ভোল্টেজ যদি পেতে চাই, তাহলে এই যে এর আড়াইতে যে ভোল্টেজ সেই ভিআর, এই ভিআর এর সাথে এখানকার ভোল্টেজ ড্রপ যোগ করলে আমি কি পাই, ভিএস পাই। যেটা আমি কি লিখি, এই যে আইএস, এখানে টোটাল বাধা কি ইম্পিডেন্স জেড, আমি তখন কি লিখি, যে আইএস জেড। তাহলে এটাই তো এখানে করছি, দেখো এই যে ভিআর, এই যে ভিআর, তারপরে এখান থেকে আমি কি পেয়েছি, আইএস জেড, এই যে আইএস জেড। তো এখানে তো সব কিছু তো ভেক্টরালি হয়, নর্মালি তো কোনো যোগ বিয়োগ হয় না। তাহলে এই ভেক্টরালি করতে হলে কী করতে হবে, এই যে এখান থেকে সম্পূর্ণ টেনে দিলে আমি কি পাবো, এই যে ভিএসটা আমি পেয়ে যাব। তাহলে মূলত এই যে টোটাল যে ফাইনাল ফিগারটা, এই ফিগারটার মধ্যে দেখো একটা সব কিছু আছে। এই সব কিছু যখন আমি এখান থেকে এখানে দেখালাম, এটা বলতো কি ডায়াগ্রাম বলতো, ভেক্টর ডায়াগ্রাম আর ফেজর ডায়াগ্রাম, যাই বলো কোনো সমস্যা নাই। এই হলো ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনে আসবে। দেখো আমার এই যে আইসি কারেন্টও আছে, আমার আইআর কারেন্টও আছে, আমার আইএস কারেন্টও আছে, আমার ভিআরও আছে, আইএসআর, আইএস এক্সেল, আইএস জেড, ভিএস, মানে এখানকার সকল মান আমি এখানে কিন্তু শো করতে পেরেছি। এখানে যা আছে তাই আমি এখানে শো করছি। ওকে, এই তো এখন একটু এইটা আরও একবার আমি রিপিট করব, যাতে করে তোমাদের এখানে কোনো কনফিউশন না থাকে। প্রথম কাজ আমি এই সব সময় এদিক থেকে শুরু করব। তাহলে যেহেতু এদিক থেকে শুরু করবো, আমি ভিআর এর মানটাকে নিলাম, আমি রেফারেন্স হিসেবে ভিআর নিলাম। এই আমার এখান থেকে টানলাম এই পর্যন্ত, কি এই পর্যন্ত, এখান থেকে এটা হলো ভিআর। তো ভিআর নেওয়ার পরে এখানে আমার আয়ার যদি আমি শো করতে চাই এই ভেক্টর ডায়াগ্রামে, তাহলে আয়ার তো এই লোডে তো পাওয়ার ল্যাগিং অবস্থা থাকে, ল্যাগিং দেওয়া থাকে লোড। তাহলে অবশ্যই কি ভিআরের সাথে আয়ার কি আয়ার পিছে পড়ে থাকবে। এই জন্য ভিআরের সাথে আমি আয়ার দিয়েছি, এই যে আয়ার পিছে পড়ে গেছে। হ্যাঁ, এটা এখানে না দিয়ে, এটা এখানে না, আয়ারটা না লিখে আমি এখানে আয়ার লিখলাম, তাহলে সুবিধা হবে। এই হচ্ছে আমার আয়ার, অর্থাৎ এই যে ভিআর, এই ভিআরের সাথে আয়ার কি পিছে আছে না, এই যে কত ফাই কোণে কি পিছে আছে। তারপরে আমি আয়ার দেখালাম। এখন এই যে আমার ক্যাপাসিটর সার্কিটে আবার পাওয়ার ফ্যাক্টর কি হয়, লিডিং হয়। তাহলে অবশ্যই কি ভিআর এর সাথে তখন লিডিং কি 90 ডিগ্রি কারেন্ট আগে থাকবে। এই যে ভিআর এর সাথে কারেন্ট আইসি কি 90 ডিগ্রি লিডিং আছে। তাহলে যেহেতু আয়ার এর সাথে আইসি কি একসাথে আছে, তো আমি এটাকে এর সমান্তরাল আমি এখানে টেনে দিলাম, যেহেতু আমার ভেক্টরালি আইএসটা পেতে হবে। কারণ আইএস ইকুয়াল কি লেখা যায়, আইএস ইকুয়াল লেখা যায় এই যে আইআর যোগ আইসি, আইএস ইকুয়াল আইআর যোগ আইসি। তাহলে এটা যোগ তো সব ভেক্টরালি যোগ। তাহলে আমি কি করলাম, এইটার সাপেক্ষে আমি এখান থেকে তুলে দিলাম যে আইআর এর সাথে আইসি কি উপরের দিকে 90 ডিগ্রি উপরের দিকে চলে গেল। এই হলো বিষয়। তাহলে আইসি, তাহলে এটা আমি যখন টেনে দিই, তাহলে আমি কি পাবো, সেন্ডিং কারেন্ট আইএস পাবো। অর্থাৎ আইএস ইকুয়াল কি লেখা যায়, আইআর যোগ আইসি যোগ করলাম, সব কি ভেক্টরালি যোগ। তাহলে আমি আইএস পেলাম। তাহলে এখানকার কাহিনী কিন্তু শেষ। তাহলে এখন আমাকে এখানকার ভোল্টেজ ড্রপটা পেলেই আমি সেন্ডিং ভোল্টেজ পেয়ে যাব। তখন কি করলাম, এই আমার ভিআর,
এই আমার ভিআর, আর এই ভিআর এর সাথে যেহেতু এখানে ভোল্টেজ গ্রুপ আইএস এর সাথে আর এর একবার ভোল্টেজ গ্রুপ হবে, আর আইএস এর সাথে এক্স এর একবার ভোল্টেজ গ্রুপ হবে। তাহলে যেহেতু সব আইএস এর সাপেক্ষে হবে, এই জন্য এই যে আইএস এর সমান্তরালে, এই যে ঠিক এর সমান্তরালে টানছি আমি, হ্যাঁ। তাহলে এই যে আইএস আর আর তারপরে এটা তো পিওর ইন্ডাকটিভ, তখন কি হয়, আইএস সাথে 90 ডিগ্রি কি উপরের দিকে চলে যায়, তখন এই যে আইএস সাথে আইএস এক্সেল 90 ডিগ্রি উপরে গেল। আইএস যদি টেনে দেয় তাহলে আমার আইএস এই টোটাল বাধা জেডটা আমি পেয়ে যাব। তারপরে আমার কি হলো, এই যে আমার ভিআর, হ্যাঁ, এই যে আমার ভিআর, এই যে শাখার ভিআর, এই ভিআর এর সাথে এখানকার বাধা হচ্ছে, এই ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানকার এইটুকু, তারপরে এটা আমি যে যোগ করে দেই, ডাইরেক্ট আমি কীভাবে সেন্ডিং ভোল্টেজটা পেয়ে যাব। এই তাহলে এই আমার প্রান্তিক ক্যাপাসিটর মেথড থেকে আমি ইজিলি কি পেলাম, আমার এই ভেক্টর ডায়াগ্রামটা পেয়ে গেলাম। তো একটু তোমরা আমাকে বলো ফাইনালি এই ডায়াগ্রামটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন বলো তো তোমরা একটু ফাইনালি বুঝতে পারছো কিনা, তাড়াতাড়ি, সময় কম, আরো অনেকগুলো বুঝার আছে। সাইজল বুঝতে পারছে, হৃদয় ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, মহাপূজা বুঝতে পারছে, লিমন বুঝতে পারছে, সকলের কমেন্টস চাই আসলে। সকলের কমেন্টস চাই, কারণ আমি জানতে চাই যে সকলে বুঝতে পারছে কিনা। হ্যাঁ, শান্ত কোথায়? শান্ত শান্ত কোনো কমেন্টস করেনি, সে কি হারাই গেল? সে কি বুঝতে পারছে? আচ্ছা, রিয়াজ বলছে যে ম্যাথগুলো কত মার্কের স্যার? তুমি মার্কস নিয়ে কি করবে? তুমি ম্যাথ শিখো, মার্কস তো পাবেই একটা, বুঝছো? এখানে মার্কস নিয়ে চিন্তা করলে হবে না, শিখতে হবে, শিখতে পেলে সব হবে। আচ্ছা, আমিন বলছে সেকেন্ড স্টেপটা আরেকবার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আর সময় নিচ্ছি না, মোটামুটি সবাই বুঝছে। এখানে শুধু আরেকটা কোশ্চিন আছে, সেই কোশ্চিনটা অনেকে করছে, সেকেন্ড স্টেপটা অনেকে বুঝতেছে না, এটা আসলে আমি একটু দেখাই। সেটা হচ্ছে কি যে অনেকেই বুঝতেছে না যে এই যে আইএসটা কীভাবে বের করলাম। দেখো এই যে আইএস, হ্যাঁ, এই আইএস কারেন্টে কি দুই ভাগে ভাগ হয়ে গেছে না, একটা আইআর কারেন্ট, আরেকটা কি বলতো আইসি কারেন্ট। এখানে যা কিছু ঘটবে সব কি জটিল, অর্থাৎ ভেক্টরালি ঘটবে। হ্যাঁ, তো আমি যখন ভেক্টর ডায়াগ্রাম আর্ট করলাম তখন কি বলতো, এই যে আমার এটা তো কি বলতো, এই লোডটা কি ল্যাগিং থাকে। হ্যাঁ, তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের কারণে ভোল্টেজ থেকে আইআরটা কি হয়ে গেল, পিছিয়ে পড়ে গেল। হ্যাঁ, এই যে পিছিয়ে পড়ে গেল আইআর। তো আইআরের পর আমার যেহেতু এবার আসে কি আইসি, তো ক্যাপাসিটর তো সবসময় কি মনে রাখবে, ক্যাপাসিটিভ সাইকেলে পাওয়ার ফ্যাক্টর কিন্তু লিডিং হয়। হ্যাঁ, ক্যাপাসিটিভ সাইকেলে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়। তো লিডিং যদি পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে অবশ্যই কি ভিআর এর সাথে অর্থাৎ রেজিস্টিভ গ্রুপের সাথে কি হবে, অবশ্যই এই যে ক্যাপাসিটর কি কারেন্ট কি 90 ডিগ্রি আগে চলে যাবে। বুঝতে পারছো? এই যে আইসি এই ভিআর এর সাথে কি 90 ডিগ্রি আগে চলে গেল। তো এই যেটাকে আমি যদি ভেক্টরি যোগ করি তাহলে এখান থেকে এখানে টানলে কি একটু সমস্যা হবে না, একটু বুঝতে প্রবলেম হবে না? এই জন্য আমি কী করলাম, এর সমান্তরালে এই যে দেখো এটা একটু যদি এরকমকে টেনে চিন্তা করি তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, এইভাবে দেখো, এই যে একটু চিন্তা করো। তো এই যে এই আইসিটাই আমি এখান থেকে টেনে এই যে প্যারালে এখান থেকে এইটা এখান থেকে তুলে নিয়ে এসে এখান থেকে শুরু করে দিচ্ছি, যাতে করে আমি কি করতে পারি, ইজিলি যোগ করতে পারি। তাহলে এই হলো আইআর, এই আমার এই সমান্তরালে এখানে টেনে দিচ্ছি আইসি। এটা না দেখালেও হবে, বুঝছো? এইটা না দেখালেও হবে, এটার কোনো প্রয়োজন নেই।
কারণ আমি এখানে টানছি, বুঝতে পারছো? তাহলে এই যে আইআর এর সাথে এখানে কি আইসি 90 ডিগ্রি কি উপরের দিকে চলে যাবে, কি জন্য? কারণ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি হয়, লিডিং হয় এবং 90 ডিগ্রি কি ফার্স্ট থাকে। হ্যাঁ, 90 ডিগ্রি থাকে যে ফার্স্ট, এই যে আইআর আসে সেটা কি 90 ডিগ্রি ফার্স্ট চলে গেছে। তাহলে এটা আমি যে যোগ করে দিলে আমি কি পাবো, এই যে আইএসটা পেয়ে যাবো, শেষ, এতটুকুই। তাহলে এটা গেল আমার প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতির আমার সার্কিট ডায়াগ্রাম থেকে কীভাবে ভেক্টর ডায়াগ্রাম আর্ট করতে হয়। এবং এইটার নর্মালি যে ম্যাথগুলো সেগুলো কিন্তু আমরা গত ক্লাসে করছি। তাহলে এটা আমাদের কাহিনী শেষ, এটা নিয়ে যত কাহিনী আমরা শেষ করছি এটা। এখন আমরা শিখব দ্বিতীয় পদ্ধতি। এখন আমরা শিখবো হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, যেটার নাম হচ্ছে নমিনাল টি মেথড। নমিনাল টি মেথড, নমিনাল টি মেথড। হ্যাঁ, তো নমিনাল টি মেথড সম্পর্কে একটু আলোচনার শুরুতে একটু সার্কিট ডায়াগ্রামটা আর্ট করে, যে নমিনাল টি মেথডটা মানে সার্কিট ডায়াগ্রামটা কীরকম, সেখান থেকে আসলে আমি নমিনাল টি মেথড তোমাদের ভালো করে তোমরা বুঝতে পারবে। একটু দেখো, নমিনাল টি মেথডের ফিগারটা হচ্ছে এরকম, আমি যে বড় করে দেখাই, মূলত টি আকার ধারণ করবে এই টাইপের। হ্যাঁ, দেখো, আর এখানে আমি আর্থিং দিলাম, নিউট্রাল আর কি, আর্থিং বলে বলবে, নিউট্রাল করে দিলাম। আর ঠিক এই জায়গাটাতে আমি একটা ক্যাপাসিটর বসাই দিলাম। তো এইটা হচ্ছে তোমার R/2, এখানেও R/2, এখানেও XL/2, এখানেও XL/2, আর এখানে হচ্ছে XC। তো XC না দিয়ে আমি এখানে C দিই, কারণ এখানে ঘটনা আছে একটু C। আর এর আড়াআড়িতে আমি ভোল্টেজ পাই হচ্ছে VR, বেশি লোডিং ভোল্টেজটাকে। আচ্ছা, আর এখান থেকে আমি কি করি, সেন্ডিং ভোল্টেজ প্রেরণ করি। তো দেখো, এই ফিগারটাকে বলতেছি আমি, মানে এই ফিগারের সাহায্যে আমি নমিনাল টি মেথড আমরা আলোচনা করব, অথবা বলতে পারি যে নমিনাল টি মেথডের টোটাল সমতুল্য সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এইটা। তো এইটা কেন এরকম হয়েছে, দেখো, আমি গতকাল কিন্তু তোমাদের বলেছিলাম যে আমাদের ট্রান্সমিশন লাইনে এই যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, হ্যাঁ, ক্যাপাসিট্যান্স, এগুলো কিন্তু একেবারে লাইনের শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমানভাবে, হ্যাঁ, সমভাবে বিস্তৃতি আছে। মানে প্রত্যেকটা জায়গায় আমার রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স সকল বাধা আছে। তো এই সেগুলোর হিসাব করতে গেলে আমি এখন যদি প্রত্যেক জায়গাতে হিসাব করি তাহলে সমস্যা না। তখন আমরা মূলত কি করি, এই 3 পদ্ধতি আমরা এখানে বিজ্ঞানীরা আসলে উদ্ভাবন করেছে, যে এই 3 পদ্ধতিতেই এই লাইনের টোটাল লস, ভোল্টেজ রেগুলেশন, লাইনের দক্ষতা, এই মানগুলো এগুলো বের করা যায় 3 ভাবে। তো এটা জায়গা বুঝে এক এক পদ্ধতি অবলম্বন করা হয়। তো এই নমিনাল টি মেথড এটা আবার তারা মানে চিন্তা করছে এইভাবে, যে আমার টোটাল ট্রান্সমিশন লাইনে যতগুলো যতটুকু ক্যাপাসিট্যান্স জড়িত বাধা আছে এই সবটুকু এরকম মানে ভাবে ঠিক লাইনের মাঝখানে, হ্যাঁ, এই যে এই পয়েন্টটা একেবারে লাইনের মধ্যবিন্দু চিন্তা করি, একেবারে মধ্যবিন্দুতে কেন্দ্রীভূত বলতে পারো, হ্যাঁ, একীভূত অবস্থায় আছে। ধরো যে লাইনের টোটাল লাইনে যতগুলো ক্যাপাসিট্যান্স আছে সবগুলো একত্রিত করে এখানে রেখে দিচ্ছি আমি, একেবারে লাইনের মধ্যবিন্দুতে আমি কল্পনা করতেছি, ধরে নিয়েছি, কিন্তু বিষয়টা আসলে এরকম না, টোটাল লাইনেই আসলে থাকে, বুঝতে পারছো? কিন্তু আমরা হিসাব করার স্বার্থে সুবিধার্থে আমি এইভাবে কল্পনা করতেছি। তো এই সিটাকে কি করি, এই ক্যাপাসিটরকে লাইনের ঠিক মাঝখানে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন তারপরে তারা বাকি চিন্তা করছে যে লাইনের যত মাঝখানে ক্যাপাসিট্যান্স রাখছে, তাহলে বাকি এই পাশের লাইন আর এই পাশের লাইনে কি ঘটনা ঘটবে। তো তখন তারা চিন্তা করছে যে টোটাল লাইনে যতটুকু রেজিস্টিভ জনিত যে মানে বাধাটা আছে, এই টোটাল বাধার অর্ধেকটা এই পাশে আর অর্ধেকটা এই পাশে কাজ করবে। তারা জাস্ট চিন্তা করছে, আর কিছুই না। সেমভাবে এক্সেল অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের বাধাটাও একবার টোটাল মানটাকে 2 ভাগে ভাগ করছে, অর্ধেকটা এদিকে, বাকি অর্ধেকটা এদিকে। ওকে, তাহলে মূল কথা কি দাঁড়ালো, যে আমার নমিনাল টি মেথডে রেজিস্টিভ বাধা এবং রিঅ্যাক্টিভ বাধা 2 ভাগে বিভক্ত, প্রেরণ প্রান্তের দিকে অর্ধেক, গ্রহণ প্রান্তের দিকে অর্ধেক, আর ঠিক মাঝ বরাবর ক্যাপাসিটর থাকবে। এই টোটাল সার্কিটকে আমরা কি বলতেছি, নমিনাল টি মেথড। অর্থাৎ যে সার্কিট ডায়াগ্রামে বা যে পদ্ধতিতে
প্রেরণ প্রান্তে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অর্ধেক এবং গ্রহণ প্রান্তে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের অর্ধেক এবং ঠিক মধ্যবিন্দুতে ক্যাপাসিট্যান্স রেখে যে পদ্ধতি অবলম্বন করা হয় বা হিসাব করা হয় তাকেই বলা হয় নমিনাল টি মেথড। এটা গেল থিওরিটিক্যালি কথা। তো আমরা সেটা ফিগারে আমরা দেখলাম। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নকর্তা কি কি প্রশ্ন করতে পারে? নর্মালি কি করতে পারে, এখান থেকে আমার আইআরটা বের করতে বলতে পারে। ওকে, এখান থেকে রিসিভিং কারেন্টটা বের করতে বলতে পারে। নর্মালি এখানে কি থাকে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে, যেটা অলওয়েজ টাইম ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে এবং অ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকে। তাহলে এখান থেকে আমি আইআর পাবো না? অবশ্যই আইআর পাবো। তাহলে এই আইআরটা কি, এই কারেন্টে এখানে ঢুকতেছে আইআর, তাই কি না? আইআর। আর এখানে দেখো একটা কারেন্ট ঢুকবে, তাই কি না? যে এই কারেন্টের নাম আমি যদি এদিক থেকেও দেখাই তাহলে এখান থেকে নর্মালি সেন্ডিং কারেন্ট কি বলতো, আইএস। এই আইএস কারেন্ট কি এই বিন্দু দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে গেল রিসিভিং কারেন্ট, এদিকে কি গেল আইসি কারেন্ট ক্যাপাসিটরের মধ্য দিয়ে। তো নর্মালি আমার আইআর কারেন্ট এবং আইসি কারেন্ট আবার যোগ করলে আমি কি পাবো, আইএস কারেন্টটা পেয়ে যাবো। এখন এখান থেকে এই তিনটা কোশ্চেন কিন্তু করতে পারে, আইআর বের করতে বলতে পারে, আইসি বের করতে বলতে পারে, সেন্ডিং কারেন্ট বের করতে বলতে পারে, আবার সেন্ডিং ভোল্টেজটা বা প্রেরণ প্রান্তের ভোল্টেজটা কি করতে পারে, বের করতে বলতে পারে। এলে কিন্তু পরিস্থিতি কি বলতো, ভিএস হচ্ছে সেন্ডিং ভোল্টেজ, ওকে, ভিআর হচ্ছে রিসিভিং ভোল্টেজ বা গ্রহণ প্রান্তের ভোল্টেজ, এটা হচ্ছে প্রেরণ প্রান্তের ভোল্টেজ, এটা হচ্ছে প্রেরণ প্রান্তের কারেন্ট, আইএস কি সেন্ডিং কারেন্ট প্রেরণ প্রান্তের কারেন্ট, এটা হচ্ছে কি ক্যাপাসিটরের কারেন্ট। এই তো এগুলো আর কি, এগুলো তোমরা বুঝো, আমি আর লিখে দিচ্ছি না এখানে। হ্যাঁ, তো এখন প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে ভিএস এর মান কত, আচ্ছা আমি শুরুতে করি গতকালের মতো, আমি যদি আইআরটা বের করতে চাই, এগুলো কিন্তু সব সিঙ্গেল ফেজের জন্য। হ্যাঁ, আমার কিন্তু লাইনগুলো 3 ফেজ হয়, কিন্তু আমি হিসাব করি সিঙ্গেল ফেজ, কিন্তু ম্যাথ যদি 3 ফেজ দেওয়া থাকে তো আমরা 3 ফেজ নিয়ে চিন্তা করবো। ওকে, কিন্তু আমাদের এই সূত্রগুলো আমি সিঙ্গেল ফেজের জন্যই করতেছি। সে ধরো এটা যদি সিঙ্গেল ফেজের জন্য আমি যেটা তৈরি করছি এটা, তাহলে আমার কি এই অ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকবে, আমার কি কারেন্ট বের করতে লাগবে। হ্যাঁ, আর ভিএ তো দেওয়া থাকবে। আমি এখানে কি জানি, আমরা জানি অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল যে ভিআর আইআর কস থিটা। তো এখান থেকে আইআর পাবো না, আইআর অবশ্যই পাবো। তাহলে আইআর ইকুয়াল কি বলতো, এই যে অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড কি, তাহলে ভিআর কস থিটা। তাহলে আমি আইআর পেয়ে গেলাম। যেন আমি আইআর ভাবে কি আইসি বের করতে হবে না, আইসি গতকালের মতো একদম সেম ভাবে। তাহলে আইসি ইকুয়াল তাহলে কি হবে, দেখো তো এই যে এবার একটু ঘটনা আছে, দেখছো কি ঘটনা, এই যে আমার আইসি যদি বের করতে চাই তাহলে এর আড়াইতে ভোল্টেজ লাগবে না, ভোল্টেজ লাগে আমি আইসি পাবো না, কারণ আইসির জন্য এই শাখার ভোল্টেজ মানে এর আড়াইতে কতটুকু ভোল্টেজ কাজ করতেছে, এই ভোল্টেজটা না জানা পর্যন্ত কি আমি আইসি পাবো না। তাহলে এই ভোল্টেজের পেতে কি লাগবে বলতো, আমার এখানেই, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ভোল্টেজ কত বলতো, ভিআর। তাহলে এই যে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজ যোগ করলে আমি কি পাবো, এই শাখার ভোল্টেজ পাবো। কারণ কি বলতো, কারণ দেখো তো এই যে এই শাখার সাথে এই শাখাটা কি প্যারালাল, তাহলে প্যারালালে ভোল্টেজ কি সমান না, তাহলে কতটুকু পর্যন্ত সমান, এই শাখার সাথে এই শাখাটা হচ্ছে প্যারালাল। কিন্তু আমার এই টোটাল শাখাতে শুধুমাত্র এই বিন্দু থেকে এই বিন্দুর ভোল্টেজ জানি, কিন্তু এইটুকু কিন্তু আমি জানি না। তার মানে এইটুকুর সাথে আমি যদি এইটুকু যোগ করে বের করতে পারি তাহলে কিন্তু আমি এই টোটাল শাখার ভোল্টেজটা আমি পাবো। তাহলে এই টোটাল শাখার ভোল্টেজটা আবার কি এর আড়াআড়িতে কাজ করবে। তো ধরলাম এর আড়াআড়িতে সেটা কাজ করতেছে হচ্ছে এইভাবে দেখায়, এখান থেকে কাজ করতেছে এখানে ধরলাম, এটা V1 ধরলাম। হ্যাঁ, V1 অর্থাৎ আমার এই ভিআর এর সাথে এইটুকু যদি আমি ড্রপটা, এখানকার ড্রপটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমার এর সাথে এটা যোগ করলে আমি কি পাবো, V1 মানে এর আড়াআড়ি ভোল্টেজ আমি পাবো। তাহলে আগে V1টা বের করি, তারপরে না আমি আইসি পাবো। তাহলে এই V1 বের করতে তাহলে কী করতে হবে, তাহলে আমার V1 পাবো আমি যে V1 ইকুয়াল তাহলে এই যে ভিআর, তাহলে এই হচ্ছে আমার ভিআর যোগ, তাহলে এখানে কারেন্ট কত বলো তো, আমি আইআর অলরেডি বের করেছি, তাহলে এই যে আইআর ওকে ইনটু, এখন এখানকার যে মানে বাধাটা, এখানকার বাধা টোটাল আমি ইম্পিডেন্স আকারে দেখাবো, তাই কি না, একবারই লিখবো জেড, আমার তো ছোটো না, আমার সপ্তমভাবে উঠছি, তাহলে এই শাখার ইম্পিডেন্স হবে জেড, তাহলে আই জেড। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ আমি পেয়ে গেলাম, তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ আর ভিআর যোগ করলে আমি কী পাবো, V1 পাবো। তাহলে V1 যখন পেয়ে যাবো তখন কিন্তু ফাইনালি আমি কী পাবো বলো তো, আইসি কিন্তু পেয়ে যাবো। এই যে আইসিটা আমি কী পাবো, পেয়ে যাবো। তাহলে আইসি ইকুয়াল কী হবে, আইসি ইকুয়াল এর আড়াইটা ভোল্টেজ কত বলতে হবে, V1, তাহলে V1 ডিভাইডেড কি এই সি, এই সি থেকে আমরা কী বের করতে বলতো, এক্সি বের করতে হবে। তাই এই শাখার ইম্পিডেন্স আমি সবসময় লিখবো ইম্পিডেন্স আকারে। হ্যাঁ,
তাহলে এই শাখার ইম্পিডেন্স কত বলো তো জেড, তাহলে এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স নেই, তাহলে রেজিস্ট্যান্সের মান কি 0, তাহলে মাইনাস জে অফ এক্সি, এইভাবে আমি লিখবো, সবসময় এইভাবে লিখবো। ওকে, শুধু আমি আবার সির মান বসাই দেবো না। সি থেকে এক্সি বের করবো, তারপরে এখন ইম্পিডেন্স আকারে লিখবো, শাখা ইম্পিডেন্স আকারে লিখবো। তাহলে আইসি ইকুয়াল কি বলতো, এর আড়াইতে ভোল্টেজ V1 ডিভাইডেড কি 0 মাইনাস জে এক্সি, যেহেতু এখানে আর রেজিস্ট্যান্স নাই। তাহলে কিন্তু এই প্রশ্ন কথা কিন্তু V1 বের করতে বলতে পারতো, তাহলে এটাও কিন্তু একটা কোশ্চেন হতো, তাই কি না? তাহলে কিন্তু আমি কি পেলাম, এই আইআর পেয়েছি, আইআর পাওয়ার পর কি V1 পেলাম, V1 পাওয়ার পর কি পেলাম, আইসি পেলাম। ওকে, তাহলে যখন আমি আইসি পেলাম, আমার আইআরও জানো, তাহলে কি আমি আইএস পাবো না? অবশ্যই পাবো। তাহলে অতএব আমি এখানে লিখতে পারি যে অতএব আইএস ইকুয়াল, তাহলে কি বলতো, এই যে আইআর যোগ আইসি। তাহলে এখন আসি, এইবার ফাইনালি আমি আইএসও পেয়ে গেলাম। এখন বাকি থাকলো কি শুধু সেন্ডিং ভোল্টেজ ভিএস। তাহলে ভিএসটা কীভাবে পাবো বলো? তাহলে ভিএসটা পেতে গেলে নর্মালি দেখো, তাহলে ভিএস ইকুয়াল, তাহলে আমার এই শাখা আর এই শাখা কি প্যারালাল, তাহলে এই শাখার ভোল্টেজ এবং এই শাখার ভোল্টেজ পরস্পর সমান। তাহলে এখানে V1 কাজ করা মানে কি, এই টোটাল শাখাতেও কি V1ই কাজ করা। তাহলে এই V1 পাই, তাহলে এইটুকুর এই পর্যন্ত ভোল্টেজ আমার জানা কতটুকু VN। তাহলে V1 এর সাথে আমি যদি এখানকার ভোল্টেজ গ্রুপটা মানে এখানকার ভোল্টেজ গ্রুপটা যোগ করি, তাহলে আমি কী পাবো, ভিএসটা পাবো। তো এটা Z1 দিই, আর এখানকার ভোল্টেজ, এখানকার ইম্পিডেন্সটার নাম দিই আমি, তাহলে এটাই Z1 দিলাম, এটাই আমি Z2 দিলাম। ওকে, তাহলে এটা আমি দিলাম Z2। তাহলে আমার এই V1 এর সাথে আমি যদি এখানকার ভোল্টেজটা যোগ করি, তাহলে আমি কী পাবো, ভিএসটা পাবো। তাহলে এই আমার ভিএস কী বলতো, এই যে V1, তাহলে V1 যোগ, তাহলে এখানকার ইম্পিডেন্সের জন্য যে ভোল্টেজ ড্রপটা, তাহলে কি হবে বলতো, আইএস, এখানে কি Z1। এই তো আমি ভিএসটা আমি পেয়ে গেলাম। তাহলে ভিএসও পেলাম, সবই পেলাম। আর কি প্রশ্ন করবে, ভোল্টেজ রেগুলেশন। ওকে, আর একটা কোশ্চেন করতে হবে যে ভোল্টেজ রেগুলেশন বের করো। তাহলে ভোল্টেজ রেগুলেশন এখন অলরেডি বেড়ে যাবে, তাহলে ভোল্টেজ রেগুলেশন, যে শর্ট করা হয়, তাহলে আমি কী লিখবো বলো তো, লিখবো ভিএস মাইনাস ভিআর, অর্থাৎ সেন্ডিং ভোল্টেজ মাইনাস রিসিভিং ভোল্টেজ ডিভাইডেড কি বলো তো, রিসিভিং ভোল্টেজ ইন্টু কত, 100। এটা হয়ে গেল। আর কি কোশ্চেন করতে পারে বলো? আর করতে পারে দক্ষতা। আচ্ছা, দক্ষতা ইকুয়াল আবার কি লিখবো, দক্ষতা ইকুয়াল কি, আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ার লিখি, তাহলে আউটপুট পাওয়ার বাই কি বলতো, ইনপুট পাওয়ার ইন্টু কি 100। তাহলে হয়ে গেল দক্ষতা। আমাদের আউটপুট পাওয়ার, এখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে লোডে, সেটা হচ্ছে আউটপুট পাওয়ার। আর এখানে আমার ইনপুট পাওয়ার বের করতে হবে VSIS এর সাপেক্ষে, পাওয়ার ব্যাটারির সাপেক্ষে। আমার আউটপুট পাওয়ার বের করলে, ইনপুট পাওয়ার বের করলে আউটপুট বা ইনপুট ইন্টু 100। কারণ দক্ষতা মানে কি, আমার কতটুকু দক্ষতা হলো, আমি ইনপুট কতটুকু দিলাম, আমি আউটপুট কতটুকু পেলাম, এর অনুপাতটা যা শতকরা আকারে দেখতে চাইলে 100 দ্বারা গুণ দিলে আমার দক্ষতা বের হয়ে গেল। এই তো, তাহলে আমার সেন্ডিং ভোল্টেজ বলো, ক্যাপাসিটর ভোল্টেজ বলো, সেন্ডিং কারেন্ট বলো, ভোল্টেজ রেগুলেশন বলো, দক্ষতা বলো, সব বের হয়ে গেল। এই তো, তাহলে এই ফিগার থেকে আমরা কি করতে পারছি, ইজিলি সব বুঝতে পারতেছি। মূলত এই ফিগারটাই আসলে মেইন। আচ্ছা, এখন একটু তোমরা বলো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখানে মোত্তাকিন বলছে Z/2 হবে। আচ্ছা আচ্ছা, Z/2 হবে। এখানে দেখো তুমি একটা জিনিস ভুল করতেছো, মানে মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর। আমি কিন্তু এখানে R/2 XL/2 এখানে কিন্তু আলাদাভাবে বের করবই। বের করার পরে এখানকার শাখা ইম্পিডেন্সের নাম দিছি আমি Z2, এখানকার শাখা ইম্পিডেন্সের মান দিছি আমি Z1। তাহলে আমি কেন Z/2 দিব বলো? মোত্তাকিন বলছি কোশ্চেনটা, কেন আমি Z/2? যখন আমি যদি এরকম লিখতাম যে এই শাখার ইম্পিডেন্সও Z, ওই শাখার ইম্পিডেন্সও যদি Z দিতাম, তাহলে আমি কি করতাম, অর্ধেক দিয়ে ভাগ করতাম। আমি তো আসলে আলাদাভাবেই চিন্তা করছি, এই জন্য এটা নিয়ে আসলে আর 2 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা মোত্তাকিন, গুড, ধন্যবাদ। আমি যদি টোটাল ইম্পিডেন্সটা আমি বের করতাম, তাহলে আমি Z/2 করতাম, বুঝতে পারছো? এই তাহলে আগে বুঝতে হবে, ফিগার দেখতে হবে। আমি ফিগার দেখে কিন্তু করতেছি, বুঝতে পারছো? এখানে মুখস্থর কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, গুড, তুমি তাও বিষয়টা একটু বোঝার চেষ্টা করছো, তার জন্য ধন্যবাদ। সকলে প্রশ্ন করতে পারে না। এখানে সাইদুল বলছে যে এই ক্ষেত্রে ইনপুটের মানটা কীভাবে বের করবো, মানে পাওয়ারের কথা বলতেছো। আমরা যখন ম্যাথ করব তখন আমরা এগুলো দেখবো। ম্যাথ করার সময় এগুলো একেবারে ক্লিয়ার হবো, বুঝছো? এখন এটা নিয়ে আগানো যাবে না। আমরা যখন ম্যাথ করবো তখন আমরা ক্লিয়ারলি বুঝবো।
আচ্ছা, আলামিন বলছে যে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার কীভাবে বের করব। আচ্ছা, আমি আবারও বলতেছি, আউটপুট পাওয়ারটা হচ্ছে লোডের যে পাওয়ারটা, এটা সবসময় দেওয়াই থাকবে ম্যাথে, বুঝছো? ম্যাথে অলওয়েজ টাইম দেওয়া থাকবে, কিন্তু ইনপুট পাওয়ারটা বের করতে হবে কিভাবে, সেটা আমরা ম্যাথেই যাই করবো ডিরেক্টলি। এখন আসলে এখানে কতটা বোঝা যাবে এভাবে বোঝা যাবে না, হ্যাঁ। এখানে আমরা একবার ম্যাথে যাই করব। এখন আপাতত এতটুকুই বুঝো যে দক্ষতা মানে আমার আউটপুট পাওয়ার লাগবে আর ইনপুট পাওয়ার লাগবে। তারপরে ম্যাথে যাই দেখবো কোথায় আউটপুট পাওয়ার কীভাবে বের করবো আর কীভাবে ইনপুট পাওয়ার বের করবো, সেখানে আমরা একেবারে ক্লিয়ার হব। আপাতত এতটুকুই আমরা বুঝি। আচ্ছা, তাহলে এই ফাইনালি এই ফিগারটা কি থেকে এই সূত্রগুলো কি ক্লিয়ারলি বুঝা গেছে? এখন তোমরা একটু সকলে একটু কমেন্টসে জানাই দাও যে বুঝতে পারছো কি না, তারপরে আমি সামনের দিকে আগাবো। আচ্ছা, মোত্তাকিন ক্লিয়ার, আলামিন ক্লিয়ার, সুমনা বুঝতে পারছে, সিদ্ধার্থরাও বুঝতে পারছে, হারুনও বুঝতে পারছে। আচ্ছা, যাক, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আসলে বুঝতে পারতেছো। এত সহজে যে বুঝতে পারতেছো আমি এটাই অবাক হয়ে যাই মাঝে মাঝে, যে তোমরা কি সত্যি সত্যি বুঝতে পারো এত সহজে? বিষয়গুলো অনেক জটিল, তারপরও তোমরা আসলে বুঝতে পারো। যাক, অনেক ভালো লাগে যখন তোমরা বলো যে বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা আবার এখন কি দেখবো? ভেক্টর ডায়াগ্রাম দেখবো, হ্যাঁ। তো এগুলাতে দেখলাম সূত্র, এখন দেখবো আমরা ভেক্টর ডায়াগ্রাম, হ্যাঁ, কিভাবে এখান থেকে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হয় সেটা এখন আমরা দেখব। তাহলে এখন আসি ভেক্টর ডায়াগ্রামে। ওকে, তোমরা অনেকে বুঝতে পারছো সুন্দরভাবে সকলে মোটামুটি, তাহলেই হবে। তাহলে এখন আমরা দেখব ভেক্টর ডায়াগ্রাম। দেখা যাক তোমরা ভেক্টর ডায়াগ্রাম কতটা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, এখন দেখব আমরা এখান থেকে কিভাবে ভেক্টর ডায়াগ্রাম আর্ট করতে হয়। খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য, হ্যাঁ, ভেক্টর ডায়াগ্রাম। তাহলে একেবারে শেষ থেকে আমরা আসবো। ওকে, শেষ থেকে একবারে এখান থেকে এখানে চলে আসবো। তাহলে এখান থেকে আর্ট করা শুরু করি। তাহলে ভিআরকে রেফারেন্স হিসাবে নেই, তাহলে ভিআরকে রেফারেন্স হিসাবে নিলাম, একবার এখান থেকে আর্ট করি। এখান থেকে আচ্ছা আরেকটু উপরে নেই, নিলাম ভিআরকে রেফারেন্স হিসেবে নিলাম। এই যে ভিআর, তো ভিআরের সাথে কি এই যে আয়ারকে আগের মতোই পাওয়ার ভেক্টর ল্যাগিং, তাহলে ভিআরের সাথে আয়ার কি ল্যাগিংয়ে থাকবে, তাহলে এই যে ল্যাগিংয়ে দিয়ে দিলাম, আয়ার ল্যাগিংয়ে চলে গেল। ওকে, তাহলে আমার এই যে ভিআর আর আয়ার এখানে আমি শো করলাম, যেহেতু আমার এই লোডটা কি সবসময় পাওয়ারটা কি থাকবে, ল্যাগিং থাকবে। তো ল্যাগিংয়ের কারণে ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকবে, ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকবে, দেখালাম। এখন আমরা আসব যে এই যে আমার এই পর্যন্ত কাহিনী শেষ। এখন এই যে আয়ার, এই রিসিভিং কারেন্ট, এই রিসিভিং কারেন্ট কি এখানে আবার কি হবে, ভোল্টেজ ড্রপ হবে না? তাহলে এই ভোল্টেজ ড্রপটা এখন আমরা এখানে দেখাবো। তাহলে যেহেতু এই যে R/2 XL/2 এদের কারণে যেহেতু কিছু ভোল্টেজ ড্রপ হবে, তাহলে আয়ারের সাপেক্ষে এই জন্য আয়ারের ইন ফেজে এখন আমরা দেখাবো। তাহলে যেহেতু আয়ারের কারণে এগুলো ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এই যে ভোল্টেজ ড্রপগুলো ভোল্টেজের সাথে দেখাবো। হ্যাঁ, এই ভোল্টেজের সাথে মানে ভোল্টেজের হিসাবটা ভোল্টেজের সাথে দেখাবো, কারেন্টের হিসাবটা কারেন্টের সাথে দেখাবো। তাহলে এই যে ভিআর, তাহলে এই যে আয়ার, এই যে আয়ারের সমান্তরালে আমরা আর্ট করব। এই যে আর্ট করলাম, হ্যাঁ, এই যে তাও তো হইল না। এই যে আয়ারের সমান্তরালে আর্ট করলাম। তাহলে
এই যে আইআর এর সাথে এই যে ভিআর থেকে এই যে আইআর, হ্যাঁ, এই যে আমার ভিআর এর সাথে এই যে আইআর এর সাথে এটা কি ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই হচ্ছে আইআর ইন্টু R/2, R/2 এখানে ভোল্টেজ ড্রপ হলো। তারপরে কি, এটা তো পিওর ইন্ডাকটিভ হলে কি হবে, এই রেজিস্ট্যান্সের সাথে 90 ডিগ্রি কি উপরে চলে যাবে, এই যে 90 ডিগ্রি কি হলো, এই যে উপরে চলে গেল। ওকে, তাহলে এখানে কি তাহলে হবে আইআর x/2। ওকে, তাহলে আইআর x/2। তাহলে আমার এখানকার ভোল্টেজ ড্রপও আমি নিলাম, এখানকার ভোল্টেজ ড্রপও আমি নিলাম। তারপরে এটা যদি আমি টেনে দেই, যদি আমি এখান করে টেনে দেই, তাহলে আমি কি পাবো, এই যে টোটাল জেডটা পাবো, মানে টোটাল ইম্পিডেন্সের সাপেক্ষে মানটা পেয়ে যাবো, অর্থাৎ IR/Z2। ওকে, তো এটা পেলাম। তাহলে এই পর্যন্ত কাহিনী কিন্তু শেষ। এখন আসি আমার V1-এ। তো V1-এ আসার আগে দেখো এই যে আইসি আছে না, এই যে আইসিটা আবার দেখো ঘটনা কি করছে দেখছো, এই যে আইআর, তাহলে আইআর এর সাপেক্ষে আইসি কি 90 ডিগ্রি কি আগে থাকবে এই, তাহলে এটা মূলত ভি এর সাপেক্ষে এখানে হয়, তবে এখানে না দেখে একটু দেখবো এখানে যে আই এর সাথে 90 ডিগ্রি কি সে উপরে চলে আসবে। ওকে, উপরে চলে আসবে। তাহলে আইসি, কারণ ক্যাপাসিটিভ সার্কিটে কি থাকে, পাওয়ার ফ্যাক্টর হয় লিডিং, আর লিডিং পাওয়ার ফ্যাক্টরে অবশ্যই কারেন্টের সাথে 90 ডিগ্রি কি উপরের দিকে সে চলে যাবে, যে এখান থেকে উপরের দিকে যাবে। তো এটা সমান্তরাল আমি এখানে টানলাম টেনে, তাহলে আমার তো যে আইএস বের করতে হবে, তাহলে আইএসটাই কি আইআর আর আইসি হয়ে যায়। তাহলে এই যে আমরা যেহেতু জানি এখানে আইএস ইকুয়াল, তাহলে কি বলতো আইআর যোগ আইসি, তাহলে এটা কি ভেক্টরালি যোগ হবে, ভেক্টরালি যোগ। এই যে আমার আইআর, এই আমার আইসি, এটা যদি আমি টেনে দেই তাহলে আমি কি পাবো, এখানে আইএসটা পাবো, বুঝছো, এই আইএসটা পেয়ে গেলাম। তাহলে এই যে আইএস আমি কিন্তু ফাইনালি পেয়ে গেলাম, যে আইআর এবং আইসির সাপেক্ষে কি পেলাম, আইএস পেয়ে গেলাম। অ্যান্ড আইএস যখন পেলাম তখন দেখো যে একটা জিনিস, ও আরেকটা জিনিস হলে ভালো হয়, আরেকটা জিনিস আমি কিন্তু এখনো V1টা কিন্তু দেখাতে পারি না, তাই না, একটু V1টা দেখার জন্য আরেকটা কাজ করে দাঁড়াও, একটু বড় করি, তাহলে একটু সুবিধা হবে, বুঝছো, এই V1টা দেখাতে সুবিধা হবে। এই একটু বড় করে এখানে এটা যদি টেনে দেই, আর এই যে আমার V1, হ্যাঁ, এই V1টা কি বলতো, এই যে ভিআর এর সাথে এখানকার ভোল্টেজ ড্রপ যোগ করলে আমি কি পাবো, V1 পাবো। এই যে ভিআর আর এই যে আমার আইআর জেড, তাহলে এই যে আইআর এখানে টোটাল কি Z2, তাই না, Z2 এখানকার ভোল্টেজ ড্রপ, এই যে আমার ভিআর এবং এখানকার ভোল্টেজ ড্রপ, ভিআর এখানকার ভোল্টেজ যোগ করলে কী পাবো, V1 পাবো। এই যে আমি V1 পেয়ে গেলাম, এটা কি বলতো, এটা হচ্ছে V1, এই যে V1 পেলাম। আর এই আমার আইআর এর সাথে আর আইসি কি থাকবে, 90 ডিগ্রি থাকবে। এই যে আইআর এর সাথে আইসি 90 ডিগ্রি, সে কি ভোল্টেজের সাথে 90 ডিগ্রি লিডিংয়ে থাকে, সেটা আমি এর সমান্তরাল এখানে টানছি, তারপরে আমি যোগ করে দিলাম, আমি আইএসটা পেলাম। আইএস পাওয়ার পরে এখন আমার উদ্দেশ্য হবে ভিএস বের করা। এই ভিএসটা যদি আমি বের করতে চাই, ভেক্টর ডায়াগ্রামে যদি দেখাতে চাই, তাহলে দেখো এই যে আমার অলরেডি V1, আমি কি V1 কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে V1 যখন আমি পেলাম, তখন এই যে আমার V1, V1 এর সাথে এখানকার ভোল্টেজ ড্রপটা বের করলেই আমি কি পাবো, ভিএসটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখন আসি, এখানকার ভোল্টেজ ড্রপটা কি আইএস এর জন্য পাবো না, এখানকার ভোল্টেজ ড্রপটা, তাহলে এই যে আমার আইএস এর সমান্তরালে এখন এটা আট করতে হবে, এই যে আইএস এর সমান্তরালে, এই যে আইএস এর ঠিক আইএস এর সমান্তরালে, আচ্ছা হইল না, এটার সাপেক্ষে ঠিক এইভাবে, তাহলে এইটা হলো আমার আইএস R/2 রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা একটু মিশাই দেই, এখানে জায়গা হবে না হলে, আচ্ছা এদিকে দিলাম, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। তারপরে এখানে কি ইন্ডাকট্যান্সের কারণে কি হবে, 90 ডিগ্রি উপরে চলে যাবে না, এই যে উপরে দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, তাহলে আইএস XL/2, আর এইটা যদি আমি টেনে দেই তাহলে আমি কি পাবো, এই যে Z1, অর্থাৎ আইএস Z1। তাহলে এখন দেখো ফাইনালি আমি ভিএস পাই কিনা, হ্যাঁ, ফাইনালি আমি ভিএস পাই কিনা। তাহলে এই যে আমার V1, এই যে আমার V1, এই V1 এর সাথে এখানকার যে টোটাল মানে ভোল্টেজ ড্রপটা, এই যে আইএস Z1, এই যে এটা যদি আমি টেনে দেই, তাহলে ফাইনালি আমি কি পাবো, এই যে ফাইনালি আমি ভিএসটা পাবো। এইটাই হলো আমার ভিএস, এই হলো আমাদের ভেক্টর ডায়াগ্রাম। এখন তোমরা বলো যে বুঝতে পারছো কিনা ফাইনালি।
আচ্ছা, একটু জানাই দাও তোমরা যে বুঝতে পারছো কিনা ফাইনালি ভেক্টর ডায়াগ্রামটা। আচ্ছা মোত্তাকিন, ঠিক আছে, তুমি তোমার বিষয়টা বুঝতে পারছি, ওকে, সমস্যা নেই। তোমাকেও ধন্যবাদ মোত্তাকিন। তোমরা আসলে যদি বিন্দু পরিমাণে তোমাদের আমি সহযোগিতা করতে পারি তাহলেই আসলে আমি সার্থক। আচ্ছা, আলামিন বলছে আরেকবার ফার্স্ট থেকে বলেন। সাইদুল বুঝতে পারছে, সুমনও বুঝতে পারছে, আচ্ছা মনও বুঝতে পারছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের যে তোমরা খুব সুন্দর বুঝতে পারতেছো। আচ্ছা, আচ্ছা মহাপুজুর বলছে V1টা বুঝেনি, লিমন ক্লিয়ারলি বুঝছে, বিষ্ণুপদও বুঝছে। আচ্ছা, হৃদয় বলছে অনেক ইজি মনে হচ্ছে, আসলেই অনেক ইজি, খুবই একেবারে সিম্পল আর কি, এগুলো খুবই সহজ, বুঝলে আসলে কিছুই না, না বুঝলেই যত সমস্যা। এই যে বলছি যে পড়ালেখা তো আসলে মজার জিনিস। আমি ক্লাসে অনেক সময় গল্প করতাম যে, যাকে এটা আমি পরে বলি, দেন এটা প্রশ্ন, আগে তোমাদের প্রশ্নগুলো নেই। যাক মোত্তাকিন, অনেক অনেক ধন্যবাদ যে তুমি ফাইনালি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, তো এটা আমি আরেকবার বলি, যেহেতু অনেকে বলছে কিছু কিছু জায়গায় একটু খটকা আছে, অনেকে বলছে V1টা কীভাবে কী হলো, অনেকে আবার একটু শুরু থেকে বলছে। তো আমি আরেকবার ক্লিয়ারলি বুঝাই যাতে করে একেবারে সবারই বুঝতে পারে, হ্যাঁ ফাইনালি, কারণ এখানে সকলেই কষ্ট করে ক্লাস করতেছে, তো সকলে যাতে সার্থক হয় ফাইনালি। তো দেখো, এই ভেক্টর ডায়াগ্রামটা মূলত আর্ট করতে হয় কি একেবারে শেষ থেকে আমি আর্ট করি, হ্যাঁ। তাহলে এই যে আমার রিসিভিং ভোল্টেজ, এই ভিআরকে আমি রেফারেন্স হিসেবে নিলাম। এই যে আমার ভিআর, এই যে এখান থেকে এই পর্যন্ত আমার ভিআর, হ্যাঁ। তো এই আমার রিসিভিং ভোল্টেজের সাথে এখানে এই শাখা, এখানে লোডে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই লোডে আবার পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং দেওয়া থাকে, বুঝছো, লোডের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, হ্যাঁ। তো ল্যাগিং হওয়ার কারণে অবশ্যই ভোল্টেজ ভিআরের থেকে আয়ার অবশ্যই কী থাকবে, পিছিয়ে থাকবে। এই যে ভিআরের থেকে এই যে আয়ার পিছিয়ে চলে গেল, হ্যাঁ। তাহলে আমি ভিআর এবং আয়ার কিন্তু এখানে শো করলাম, এই যে ভিআর আয়ার। তো তারপরে আমি কি করলাম যে এখন আমাকে এই যে আয়ার আবার এই যে এখান থেকে আসছে আয়ার, তো এই আয়ার আবার কী করেছে, এখানে এই লোডে আসার সময় সে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে। তো এইটা এখন আমি শো করবো এই ভেক্টর ডায়াগ্রামে। তাহলে যেহেতু এই আয়ারের জন্য এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে, এই জন্য আয়ারের ইনফেজে, অর্থাৎ আয়ার যেভাবে গেছে, যে এখান থেকে আয়ার যে অ্যাঙ্গেলে গেছে ঠিক সমান্তরালে এখানে আমার ভিআর থেকে শুরু হবে, হ্যাঁ। তাহলে এই যে আয়ার ইন্টু R/2, এই যে আয়ার ইন্টু R/2। তারপরে এক্সেল কি হয় জানো, পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে রেজিস্টিভ ড্রোবের পরে একবার 90 ডিগ্রি সে সামনে চলে যায়, বুঝতে পারছো, মানে 90 ডিগ্রি ঘড়ি কাটার বিপরীতে থাকে, হ্যাঁ। তো এই যে আমি দিলাম এই পর্যন্ত হচ্ছে আয়ার XL/2, আয়ার XL/2। তাহলে এখানকার আবার টোটাল বাধা কি বলতো, ইম্পিডেন্স জেড। তাহলে সবই তো ভেক্টরালি যোগ হয়, তাহলে R/2 XL/2 এটাও কি ভেক্টরালি যোগ করলেই আমি কি ইম্পিডেন্স পাবো। তাহলে এই ইম্পিডেন্সের কারণে যে ভোল্টেজ সেটা কি IR/Z2, সেটা আমি যদি এখান থেকে, যেহেতু এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে এই পর্যন্ত টানা দিলে আমি কি পাবো, IR/Z2, বুঝতে পারছো। তাহলে এই যে IR/Z2, তাহলে আমি টোটাল এখানকার Z2 মানে টোটাল ইম্পিডেন্সের সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে এইটা। তাহলে আমার এইটুকু হচ্ছে ভিআর, এই যে এইটুকু হচ্ছে ভিআর, এই যে এইটুকু হচ্ছে ভিআর, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে ভিআর, এই যে ভিআরের সাথে আমি যখন এই যে আইআরের সাথে এই টোটাল যে বাধা Z2 আমি যোগ করলাম, তাহলে এইটা আমি এখানকার ভোল্টেজ ড্রপটা আমি পেয়ে গেলাম। তাহলে ভিআর এই হচ্ছে আমার এখান থেকে I2 IRZ। তাহলে এই যে ভিআর এবং এখানকার ভোল্টেজ ড্রপ IRZ, তাহলে এটার সাথে এটা ভেক্টরালি যোগ করলে আমি কী পাবো, এই যে এখানকার ভোল্টেজ V1 পাবো। এই জন্য এই বিন্দুতে টেনে এখানে দিছি। তাহলে এই যে ভিআর যোগ IRZ2 এখানকার ভোল্টেজ ড্রপ, এইটা ভেক্টরালি যোগ করে আমি কী পাবো, V1টা পেয়ে যাবো, যেটা আমরা কিন্তু ভেক্টর এতে দেখছি। নর্মালি ফিগার আগেও দেখছিলাম যে V1 বের করতে গেলে আমার কি লাগে, এই যে ভিআর যোগ এখানকার ভোল্টেজ ড্রপটা IR
Z2। তাহলে এটাই আমি করছি। দেখো এই যে V1 বের করার জন্য এই যে VR যোগ IR Z2, তারপর কী পেয়েছি V1। সেমভাবে আমি যখন V1টা পেয়ে গেলাম, এই যে V1টা পেয়ে গেলাম, তখন কিন্তু আমার প্রশ্ন থাকবে VS এবং IS। তো ISটা বের করার আগে IS বের করতে অবশ্যই কী লাগবে, IR লাগবে আর IC লাগবে। তো IC আবার কি, যে এই পিওর ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার ভেক্টর হয় লিডিং। তো 90 ডিগ্রি লিডিংয়ে যায় কার, এই ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রি লিডিং হয়। তাহলে এই আমার VR, এই ভিআর সাথে 90 ডিগ্রি উপরে যায় IC, বুঝছো? তো এখানে না দেখায় এর সমান্তরালে আমি এখানে টেনে দিই, যাতে করে আমার যোগ করতে সুবিধা হয়। এর সমান্তরালে আমি এখানে দেখাইছি IC। তাহলে আমি যখন টেনে দিলাম, ভেক্টরালে যোগ করলাম, অর্থাৎ IR এবং IC, এই যে IR এবং IC কি হয়, ভেক্টরালে যোগ হয়। তো এর ভেক্টরালে যোগটা বের করতে গেলে এই আমি এটাকে টেনে দিতে হবে। দিলে আমি কী পাবো, ISটা পাবো। এই ISটা যখন আমি পাবো, তখন আমার এখানকার ভোল্টেজটা আমি পাবো। কারণ আমি যখন VSটা বের করতে যাবো, তখন আমরা কী লিখতাম, VSটা বের করার জন্য এই যে V1 যোগ এখানকার ভোল্টেজটা লিখতাম না, তাহলে IS কি Z1 লিখতাম। তাহলে এটা এখন এখানে আমি শো করবো। এই যে আমার V1 অলরেডি কিন্তু আছে, এই যে আমার V1 কিন্তু অলরেডি আছে। তাহলে এই যে IS Z1টা পেলে এখন কাহিনী শেষ। তাহলে এখানে যে ভোল্টেজ রূপটা হবে সেটা IS এর কারণে হবে। এই জন্য এই যে IS এখানে আছে না, এই যে IS এর সমান্তরালে এখানে টানতে হবে, বুঝছো? এভাবে নিয়ে যাবো, এরকম করে নিয়ে যাবো, নিয়ে যেয়ে টেনে দেবো। তাহলে IS R/2, যে IS R/2 রেজিস্টিভ ড্রপ ইন ফেজ হওয়ার পরে আবার এখানে তো ইন্ডাক্টর জনিত বাধা, এটা আবার কি 90 ডিগ্রি উপরে চলে যায়, বুঝতে পারছো? এই উপরে গেল, তারপরে যোগ করে দিলে IS Z1 জনিত যে বাধা ভোল্টেজ সেটা আমি পেয়ে যাবো, অর্থাৎ V1 যোগ IS Z1। তাহলে এটা আবার ভেক্টরালে যোগ করলে কী পাবো, VS। কারণ এসি সার্কিটে কোনো কিছু সাধারণ যোগ হয় না। তাহলে এই যে এখানে চলে গেছে, এই যে আমার এই যে V1, এই আমার IS Z1। তো এটা আমি যে ফাইনালি টেনে দেই, তাহলে আমি কী পাবো, অতি বুঝে VS এর মানটা আমি পেয়ে যাবো, তো লব্ধি মানটা আমি পেয়ে যাবো, বুঝতে পারছো? তাহলে এই ফিগারটা টোটালটা আমি এখানে শুরু করছি। এটাই মূলত কি ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম। কিসের ভেক্টর ডায়াগ্রাম, নমিনাল টি মেথডের ভেক্টর ডায়াগ্রাম। তাহলে আজকে আমরা নমিনাল টি মেথডের সার্কিট ডায়াগ্রাম থেকে কিভাবে ম্যাথমেটিক্যাল কোশ্চেন করতে পারে প্রশ্নকর্তা, সেগুলো বের করতে হয় কীভাবে, সেগুলো আমরা শিখলাম। এবং এই নমিনাল টি মেথড থেকে কিভাবে ভেক্টর ডায়াগ্রাম আর্ট করতে হয় সেটাও শিখলাম। এবং একটু আগেও আমরা কি বললাম, প্রান্তিক আমরা ক্যাপাসিটর পদ্ধতি যেটা, সেটারও আমরা সার্কিট ডায়াগ্রাম দেখছি। এবং সার্কিট ডায়াগ্রাম থেকে কীভাবে ভেক্টর ডায়াগ্রাম আর্ট করতে হয় সেটাও আমরা দেখছি। এবং তার ম্যাথ আমরা গত ক্লাসেও কিন্তু করছি, এই জন্য ওইটা ম্যাথ করবো না। তো আজকে মূলত এই নমিনাল টি মেথড এই পর্যন্ত আমরা করলাম। আর একটা পদ্ধতি থাকলো, সেটা হচ্ছে নমিনাল পাই মেথড। তো নমিনাল পাই মেথডটা করতে গেলে আরও 1 ঘন্টার ব্যাপার আছে। তো সেদিকে আসলে আমি আর না যাই। আচ্ছা, হ্যাঁ, সেদিকে আর না যাই। এখানে শামীম বাসা কি বলছে যে IS XL/2 অ্যান্ড IR কি আবার XL/2 উপরে হওয়ার কারণ কি, ল্যাগিং না লিডিংয়ের জন্য? দেখো এই জিনিসগুলা দেখো, এগুলা কিন্তু আসলে এসি সিট সেকেন্ডের বেসিক জিনিস। এখন এই কোশ্চেনগুলো যদি তোমরা করো, তাহলে সেটাও আমাকে শেখাতে হবে। যেহেতু কোশ্চেন করছো, সমস্যা নেই, আমি সেটাও শেখাবো। তবে আজকে আর না, অলরেডি 11:44 বেজে গেছে। যেহেতু তুমি কোশ্চেন করেছো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই কোশ্চেনগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। ফাইনালি আসলে আমি একটু গল্প করি তোমাদের সাথে, তোমরা একটু গল্প করো আমার সাথে, কিছু প্রশ্ন নেই তোমাদের। আচ্ছা, আচ্ছা, স্যার আরও পড়ান। আচ্ছা, না, ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের এনার্জি দেখে ভালো লাগতেছে, কিন্তু আমি মূলত আসলে সেই 9:30 থেকে ক্লাস করাচ্ছি, আবার সারাদিন অফিস করছি। আমার চেহারা দেখে মনে একটু বুঝতে পারতেছো আমি অনেক মানে প্রেশার অলরেডি হয়ে গেছে শরীরের মধ্যে। কিন্তু সমস্যা নেই, তোমাদের শেখার জন্য এতটুকু আমি পরিশ্রম করতেই পারি। কিন্তু দিন শেষে তোমরা যদি মানে হ্যাপি থাকো, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলেই আমার পরিশ্রম সার্থক, আর কিছু না। হ্যাঁ, জাস্ট এতটুকুই, আমার শিখাইতে ভালো লাগে, তাই আসলে কষ্ট হইলেও ওই যে বলে না যে যেটা ভালো লাগে সেটা আসলে কষ্ট মনে হয় না, এইটা। তো যাই হোক,
তোমরা এই বিষয়গুলো বুঝতে যায় তোমাদের বেসিক যে প্রশ্নগুলো সমস্যা মানে সম্মুখীন তোমরা হচ্ছ, সেগুলো তোমরা ওই আমাকে ইনবক্স করবে যে স্যার বা ভাইয়া যাই বলো না কোনো কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে এই জিনিসগুলো একটু তুলে ধরিয়েন। তাহলে আমি কি করব, ওগুলো মাথায় থাকলো, তাহলে নেক্সট ক্লাস শুরুতে আমি ওই বেসিক জিনিসগুলো আরও আলোচনা করে ফেললাম। তাহলে কি হলো, তোমরা আসলে অনেক সহজেই বুঝতে পারলাম। আমার মোট কথা এখানে মূলত আসলে আমার সিলেবাস তো কমপ্লিট হবে, আজ হোক কাল হোক সিলেবাস কমপ্লিট হবে। হ্যাঁ, এবং পরীক্ষায় তোমরা কেউ 4 পাবা, কেউ 3.75 পেয়েছো, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি আসলে এই সেমিস্টার থেকে কি শিখলা, কতটুকু শিখলা, সেটাই আসলে মেইন কথা। বুঝতে পারছো? এখানে মূলত আমি যা শিখাবো, বুঝতে পারছো? এই যে ম্যাথ বলো, ম্যাথ করতে হবে, করতে হবে, এটা কোনো আসলে বিষয় না। হ্যাঁ, ম্যাথ তুমি এখনই এই সার্কিটটা মান বসায় দাও, 10টা মান বসায় দাও, 10টা ম্যাথ হয়ে যাবে। 20টা মান বসায় দাও, 20টা ম্যাথ হয়ে যাবে। হাজার হাজার ম্যাথ করা যায়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এই তো আর কিছু জিনিস তোমাদের কাছে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে কেমন লাগতেছে বলো তোমাদের একাডেমিক ক্লাস আমি কেমন তোমাদের শিখাতে পারতেছি, কতটুকু তোমরা শিখতে পারতেছো। যেহেতু অনলি 2টা ক্লাস হলো, তোমাদের কাছে কি মনে হচ্ছে যে শিখা মানে এইভাবে অনলাইনে ক্লাস করে শিখা যাবে, সম্ভব? আচ্ছা, শাহান বলছে এখন রাউজানবাসী। আচ্ছা, ধন্যবাদ আলামিন। সুমন বলছে স্যার টিএসসি থেকে আসছি, ক্লাস করে উপকার তো হলাম। আচ্ছা, যাক, খুবই ভালো। থ্যাংকস স্যার, আপনার বোঝানো অনেক ভালো। আচ্ছা, নিউ এক্সপিরিয়েন্স। এতদিন তোমরা আমাকে কলেজে পেয়েছো, হ্যাঁ, সে সময় অনেকেই আমার ক্লাস পেয়েছিল, তখন কিছুটা দিতে পেরেছি। তো ভাবছিলাম হয়তো অন্য চাকরিতে গেলে সে সুযোগটা আর হবে না, শেখানোর সুযোগটা। কিন্তু অনলাইনেও যে এভাবে শেখানো সম্ভব, তোমরা যে শিখতে পারবে, সেটা আসলে আমি আশা করিনি অতটা। তো যাই হোক, তোমরা যদি শিখতে পারতেছো, যা খুবই ভালো। তাহলে এটা কন্টিনিউ হবে, সমস্যা নেই। যতদিন আসি আমি, আল্লাহর রহমতে আমি যতটা সুযোগ পাবো, যতটুকু সুযোগ পাবো, সেই সুযোগগুলো তোমাদের সাথে, সেই সময়গুলো আমি ব্যয় করব এবং তোমাদেরকে কিছু শেখাতে পারবো, তাহলেই হবে। আমাদের জন্য চেহারার অবস্থা খারাপ করিয়ে না ম্যাডাম। আচ্ছা, সমস্যা নেই, চেহারা কোনো ফ্যাক্ট না, ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে। ওকে, সকালবেলা আবার নতুন উদ্যমে দিন শুরু হবে আর কি। আচ্ছা, যাই হোক, তোমরা দিন শেষে যদি একটু উপকৃত হও, তাহলেই আসলে আমি সার্থক। এই আর কি। তো যাওয়ার সময় আসলে এটা আমার বলতে আসলেই খারাপ লাগতেছে, কখনো বলতে ইচ্ছে করে না, তারপরেও আসলে কেন জানি মনে হচ্ছে যে তোমরা বেশি বেশি শেয়ার করো। কেন এটা বলতেছি, কারণ এই যে পরিশ্রম করতেছি রাত জেগে, হ্যাঁ, তোমরা শিখতেছো, অনেকেই হয়তো শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। এই করোনাকালীন সময়ে কলেজ থেকে অনেকে আউটপুট পাচ্ছে না। অনেক পলিটেকনিক আছে যেইখানকার স্টুডেন্টগুলো মানে টিচারদের কাছ থেকে শিখতে পারতেছে না, ভালো নেট ব্রাউজিংয়ের সমস্যা হচ্ছে, ভালো আউটপুট আসতেছে না। আমাদের আগের স্যাররা, আজ থেকে যারা বাটন ফোনে এখনও ইউজ করে, তাদেরকে হঠাৎ করে তুমি মিডিয়ার সামনে মানে একটা ক্যামেরার সামনে দাঁড় করায় দিয়েছো, হ্যাঁ, জুম অ্যাপে ক্লাস নিচ্ছে, তো হচ্ছেই না। আবার একদিন দেখলাম ওই যে পলিটেকনিক বন্ধু মহলে দেখলাম যে হচ্ছে ওই ফ্রন্ট ক্যামেরাতে ক্লাস নিচ্ছে, তো লেখা উল্টা, হ্যাঁ, উল্টে যাচ্ছে। তো উনি আসলে খেয়ালই করেনি, উনি ভাবতেছে আমি দেখে দেখে আমি ক্লাস নিব, আমার চেহারা আমি দেখব কেমন লাগতেছে। তো সে আসলে বুঝতেছে না যে লেখাটা উল্টাই যাচ্ছে। তো আসলে এগুলো কিন্তু ওনারা তো অনেক জানে, আমাদের টিচাররা কলেজে যারা ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট হেড অনেক জানে, কিন্তু আমাদের আবার এই যে ডিজিটাল ডিভাইসের সাথে আবার একটু ডিসকানেকশন, তাদের আবার কানেকশনটা কম, যার কারণে তারা কিন্তু এখানে আউটপুটটা ভালো আসতেছে না। এই জন্য তাদের দিক তাকায় যে স্টুডেন্টগুলো শিখতে পারতেছে না, যারা শিখতে চায়, কারণ 2 মাস পরে ফাইনাল পরীক্ষা, তখন কি করবে বলো তো? এই জন্য তাদের জন্য হলেও
আমার আসলে চিন্তা হয়, টেনশন হয়, কেন জানি টেনশন হয়, আমি ঠিক জানি না। তো ওই তাদের দিকে আমি চাই যে তারা, আমি তো আসলে তাদের সাথে আমি অ্যাড নাই, তোমরা তো অ্যাড আছো, এই জন্য তোমরা তাদেরকে জানাই দাও, হ্যাঁ, যাতে করে তারাও এসে ক্লাসগুলো করে উপকৃত হয়। তাহলেই আসলে আমি সার্থক, বুঝতে পারছো? তাদেরকে নিয়ে, তোমাদেরকে যেমন নিয়ে আমার টেনশন হয়, এরকম সকল স্টুডেন্ট, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সকলকে নিয়েই আমি আসলে চিন্তা করি, বুঝতে পারছো? যাতে করে সকলেই এখান থেকে সুবিধা নিতে পারে, হেল্পফুল হতে পারে। এখন তো সব কিছু আসলে বিজনেস হয়ে গেছে, বুঝছো? সকলেই বিজনেস, টাকা দিয়ে পড়াশোনা করে, অনলাইনে ব্যাচ আকারে পড়ায়। আমি আসলে এগুলো থেকে একেবারেই অনেক দূরে, হ্যাঁ, আমি শুধু জাস্ট শিখাতে চাই এই। তো ঠিক আছে, সেই সুবিধা যেন সকলে পায়, তোমরা সকলে তোমাদের ফ্রেন্ডদেরকে হেল্প করবে, ওকে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। তোমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমায় পড়ো। আমি এখনও খাওয়া করিনি, দেন এখন খাবো, খেয়ে দিয়ে আল্লাহর রহমতে ঘুমিয়ে পড়বো। সকলে আমার জন্য দোয়া করবে, ওকে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন আজকে এই পর্যন্তই, ওকে? আল্লাহ।